নমস্কার শ্রোতা বন্ধুরা, অনেক দিন পর আমরা আবার ফেরত এসেছি আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে। গল্পের শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা হয়তো জানেন, পারিবারিক কিছু সমস্যার কারণে অনেক দিন ধরেই আমাদের চ্যানেলে গল্পের কাজ সাময়িক বিরতিতে ছিল। তবে চিন্তা করবেন না, আমরা আবার ফেরত এসেছি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। মহাভারতের যুদ্ধে এক অদ্বিতীয় নায়ক হল সূর্যপুত্র কর্ণ। অর্জুনের হাতে মৃত্যুবরণ করলেও আজও তাকে নিয়ে নানান গল্পকাহিনী প্রচলিত রয়েছে, বিশেষ করে তার অজেয় কবচ কুণ্ডল। অনেকেরই মতে স্বয়ং ইন্দ্রদেব সেই কবচ কুণ্ডল সঙ্গে করে স্বর্গে নিয়ে যেতে পারেননি, লুকিয়ে রেখেছিলেন মর্তলোকের কোনো এক বিশেষ জায়গায়, যার হদিশ আজও অজানা। আজকের গল্পটা খানিকটা অন্যরকম। শুধু এই কবচ কুণ্ডলের রহস্য নয়, আপনি ভাবুন তো, পৌরাণিক দুই সত্তা যদি আজকে কলিযুগে অন্য দুটো মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে, তাহলে কিরকম হবে? তাই পৌরাণিক গুপ্তধনের রহস্যভেদে আজ আমরাও সামিল হই। আজকের গল্প কনক বসুর কলমে কর্ণের কবচ। আজকের গল্পের নির্দেশনা এবং সূত্রধারের ভূমিকায় রয়েছি আমি রমাকান্ত। আজকের গল্পের গল্প পাঠে রয়েছে সৌভিক, এবং আজকের গল্পের প্রধান চরিত্রে সৌম্যদীপ এবং রমাকান্ত। তাহলে শুরু হচ্ছে এক দুর্ধর্ষ পৌরাণিক অভিযান, যার নাম কর্ণের কবচ। দেখো ভাই, মহাভারতের আসল এবং অদ্বিতীয় নায়ক কিন্তু শ্রীকৃষ্ণ। তিনি যেভাবে চালনা করেছেন, ঘটনা সেই অনুযায়ী ঘটেছে। সুতরাং অর্জুন এবং কর্ণ এই দুই চরিত্র তারই ইচ্ছা অনুসারে সজ্জিত হয়েছে। তাই কে বীর কে মহাবীর এই প্রসঙ্গ নিয়ে আলোচনা না করাই ভালো। কফির কাপে লম্বা চুমুক দিয়ে বলে পার্থ। তার কথায় সুবর্ণ একটু স্মিত হেসে বলে, হ্যাঁ, তোমার কথা একদমই সত্যি। কিন্তু কি বলতো, যেভাবেই হোক আমার এটা মনে হয় কর্ণের শৌর্যবীর্য এতটাই বেশি ছিল, তিনি অনায়াসেই কিন্তু অর্জুনকে কাবু করে ফেলতে পারতেন। তাই ইচ্ছে করে তার চরিত্রে হয়তো কিছু ডার্ক সাইড আনা হয়েছে। ফিজিক্সের মানুষ হয়ে তোমার যে ইতিহাসে বেশ ভালোই জ্ঞান হয়েছে হে। সায়েন্স ছাড়া কি আর জীবন চলে ভাই? সবটাই তো সায়েন্স। পার্থ সম্মতিসূচক ঘাড় নেড়ে বলে, আচ্ছা, তবে তোমাকে অর্জুন এবং কর্ণের পূর্বজীবন সম্পর্কে কিছু কথা বলি, শোনো। পদ্মপুরাণ মতে একসময় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে মতান্তর সৃষ্টি হয় এই নিয়ে পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ। একসময় তাদের এই মতান্তরে মহাদেবও অংশ নেন এবং এই তিন দেবতার মধ্যে ভয়ঙ্কর মতান্তর সৃষ্টি হয়। সেই সময়ে প্রজাপতি ব্রহ্মা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার কপাল থেকে ঘাম নিয়ে মাটিতে নিক্ষেপ করেন এবং সেইখান থেকে সৃষ্টি হয় এক ভয়ঙ্কর অসুরের। যেহেতু ওই অসুর সহস্র কবচ নিয়ে জন্মেছিল, সেহেতু তার নাম হয় শ্বেতজ।
ব্রহ্মা তাকে আদেশ করেন সে যেন এক্ষুনি মহাদেবকে নিহত করে। এই অসুর থেকে রক্ষা পেতে বিষ্ণু মহাদেবকে বলেন তার হাতে আঘাত করতে। শ্রী বিষ্ণুর রক্তের ফোঁটায় মহাদেব নিজের তেজ মিলিয়ে দিতেই সেখান থেকে উৎপন্ন হয় সহস্র বাহুযুক্ত আরও এক অসুরের, যার নাম রক্তজ। মহাদেব তাকে আদেশ দেন সে যেন শ্বেতজকে মেরে তাদের অপমানের প্রতিশোধ নেয়। এরপর শুরু হয় বিশাল যুদ্ধ। কোনরূপেই কেউ কাউকে পরাজিত করতে পারে না, বরং পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছিল একটু একটু করে। দেবতারা নিজেদের ভুল বুঝতে পেরে ওই অসুরের যুদ্ধ থামিয়ে দেন। তবে ব্রহ্মা বলেন তাদের এই যুদ্ধ পরবর্তী জীবনেও প্রবাহিত হবে, তখন এদের পরিণতি ঠিক করা হবে। তবে যুদ্ধ থামিয়ে ফেলার আগে শ্বেতজের 999টি কবচ এবং রক্তজের 999টি বাহু নষ্ট হয়ে যায়। তারপর প্রজাপতি ব্রহ্মা শ্বেতজের জন্মের দায়িত্ব দেন সূর্যদেবকে, আর রক্তজের জন্মর দায়িত্ব দেন ইন্দ্রদেবকে। পরের জন্মে রক্তজ অর্জুন হয়ে আর শ্বেতজ কর্ণরূপে জন্ম নেন। তাদের আগের জন্মের শত্রুতা পরের জন্মে এই মহাভারতের যুদ্ধে এসে সমাপ্ত হয়। একটু থেমে আবার একটা লম্বা চুমুকে কফি শেষ করে পার্থ বলে, তবে এই একই কাহিনী হরিবংশ পুরাণে অন্যরকমভাবে ব্যাখ্যা করা আছে। রামায়ণ যুগে কিষ্কিন্ধার রাজা সুগ্রীব ছিলেন সূর্যদেবের পুত্র, আর তার ভাই মহাশক্তি সম্পন্ন বালি ছিলেন ইন্দ্রদেবের পুত্র। বালি ছিলেন অত্যন্ত শক্তিধর। তিনি কপটতা এবং শক্তি দিয়ে সুগ্রীবকে সিংহাসনচ্যুত করেছিলেন। পরে সুগ্রীব সেই সিংহাসন উদ্ধার করেন রামচন্দ্রের সহায়তায়। তবে সুগ্রীব নিজেও ছলের আশ্রয় নিয়েছিলেন, তাই তিনি এক ভয়ঙ্কর দৈত্য রূপে পরিণত হন। তার নাম হয় দ্বন্দ্বোদ্ভব। দ্বন্দ্বোদ্ভব ছিলেন সূর্যদেবের ভক্ত। কঠোর আরাধনা করে তিনি সহস্র কবচ লাভ করেন। শুধু তাই নয়, কেউ যদি ওই কবচের একটিও ধ্বংস করতে চায় তবে তার জন্য সময় লাগবে 1000 বছর, এবং তাতে তার জীবনী শক্তি ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ একরকম সে অমরই হয়ে যায়। তার ফলে সে হয়ে যায় অত্যন্ত অত্যাচারী। পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে মহাদেবের পরামর্শে তখন শ্রী বিষ্ণু 2 ভাগে বিভক্ত হয়ে যান। তাদের নাম হয় নর এবং নারায়ণ। তারা হিমালয়ের কেদার শৃঙ্গে মহাদেবের ধ্যান করতে শুরু করেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন, কারণ তারা জানতেন ওই স্থান মহাদেবের অত্যন্ত প্রিয় এবং ওই স্থানে একদিন ধ্যান করা মানে সহস্র বছর ধ্যান করা। এইভাবে ধ্যান করতে করতে তারা ধ্যানে বিলীন হয়ে যান এবং তাদের মধ্যে এক শুভ শক্তির উত্থান ঘটে একসময়। দ্বন্দ্বোদ্ভবকে পরাজিত করতে এরা একজন একজন করে দ্বন্দ্বোদ্ভবের সঙ্গে যুদ্ধ শুরু করেন। একজন যখন যুদ্ধ করতেন, অন্যজন তখন ঈশ্বরের আরাধনা করতেন। 1000 বছর ধরে যুদ্ধ করে দ্বন্দ্বোদ্ভবের একটি করে কবচ তারা ধ্বংস করতে সক্ষম হন। একটি কবচ ধ্বংস হলেই নর এবং নারায়ণের মধ্যে যে যুদ্ধ করছিল তার মৃত্যু হয়। অন্যজন 1000 বছরের পূজার্চনার শক্তিতে তাকে বাঁচিয়ে তোলেন। এবার সে যুদ্ধ করতে শুরু করে। অন্যজন ঈশ্বর আরাধনায় মন দেন। এইভাবে 999টি কবচ ধ্বংস হয়। যখন আর মাত্র একটি কবচ অবশিষ্ট, তখন দ্বন্দ্বোদ্ভব ভয় পেয়ে পালিয়ে যায়। সে গিয়ে সূর্যের কাছে আত্মগোপন করে। সূর্য নিজের একনিষ্ঠ ভক্তের অনুরোধ ফেরাতে না পেরে তাকে কুন্তির গর্ভে স্থাপন করেন। কর্ণরূপে জন্ম হয় দ্বন্দ্বোদ্ভবে। অন্যদিকে নরনারায়ণ অর্জুন রূপে কুন্তির গর্ভে জন্ম লাভ করেন। এইভাবে মহাভারতের যুদ্ধে আবার তারা সামনাসামনি হয় এবং নিজেদের অমীমাংসিত যুদ্ধ সম্পূর্ণ করে। পার্থর প্রত্যেকটি কথা খুব মন দিয়ে শোনে সুবর্ণ। পার্থর কথা শেষ হতেই সুবর্ণ বলে, দেখো, যার মধ্যে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই সেই সমস্ত জিনিস আমাকে খুব একটা আকর্ষণ করে না। তবে তোমার বলা কাহিনীতে একটা যুক্তিসঙ্গত প্রসঙ্গ তো আছে, আর সেটা হলো সত্য
শত্রুতা কখনো ভুলতে নেই। সত্যি ভাই, তোমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে খুঁজতে কেমন যেন যন্ত্র হয়ে গিয়েছ। যাই হোক, তুমি তোমার রিসার্চ সামলাও, আমি আমার রিসার্চ সামলাই। আজ উঠি, বুঝলে, পড়াশুনো আছে কিছু, আবার পরে আড্ডা দেওয়া যাবে। পার্থকে বিদায় জানিয়ে মনে মনে একটাই কথা বলে সুবর্ণ। পার্থ, তুমি মনে হয় ভুলে যাচ্ছ, শত্রুতা ভুলতে নেই। প্রয়োজনে যুদ্ধে প্রাণ বিসর্জন হলেও ক্ষমা করতে নেই, কখনোই কোনোদিন ক্ষমা করতে নেই। ঋণ শেষাং চাগ্বি শেষাং শত্রু শেষাং তথৈব চ পুনঃ পুনঃ প্রবর্ধন্তে তস্মাচ্ছেষাং না কারয়েৎ। অর্থাৎ ঋণ, অগ্নি এবং শত্রুর কখনো শেষ রাখতে নেই, শত্রুতা ভুলতে নেই। তাছাড়া মানুষ যাই বলুক আর যাই ভাবুক না কেন, হে বীর যোদ্ধা কর্ণ, তুমি শ্রেষ্ঠ। পার্থ আর সুবর্ণ একই ইউনিভার্সিটিতে রিসার্চ করে। তারা দুজনেই একই হস্টেলে থাকাকালীন তাদের মধ্যে একটি সখ্যতা গড়ে উঠেছে। তবে তাদের দুজনের রিসার্চের বিষয় সম্পূর্ণ আলাদা। পার্থর রিসার্চের বিষয় কর্ণ। বিশদে বলা গেলে কর্ণের কবচকুণ্ডলের বর্তমান অস্তিত্ব নিয়ে তার গবেষণা। আর সুবর্ণ রিসার্চের বিষয় রেডিও ফিজিক্স। পার্থ নির্দ্বিধায় মাঝে মাঝে তার গবেষণার নানান রকম বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসে সুবর্ণর ঘরে। বিজ্ঞানের ছাত্র হওয়া সত্ত্বেও ইতিহাসের বিষয়ে অগাধ আগ্রহ রয়েছে সুবর্ণর। কিন্তু সুবর্ণ যখন পার্থকে ফিজিক্সের কোনো বিষয় নিয়ে আলোচনা করতে তৎপর হয়েছে, তখন পার্থ তাকে ভীষণ রকম বাধা দিয়েছে, কারণ ফিজিক্সে তার কোনো আগ্রহ নেই। এইভাবেই ভিন্ন মতের দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আদতে পার্থ নবদ্বীপে থাকে আর সুবর্ণ থাকে কলকাতায়। ঠিক হয় ইউনিভার্সিটির ছুটিতে পার্থর সাথে তার বাড়িতে ঘুরতে যাবে সুবর্ণ। সেই কথা অনুযায়ী সুবর্ণকে নিয়ে নিজের বাড়িতে হাজির হয় পার্থ। ছোট্ট একটা ছিমছাম শহরে একটা সুন্দর দোতলা বাড়ি তার। মা, বাবা এবং পার্থ, এই তিনজনকে নিয়ে সুন্দর পরিবার তাদের। অনেকদিন বাদে বাড়ি যাওয়ায় ভীষণ সুন্দর একটি অভ্যর্থনা হয় তাদের। বাড়িতে পা দিতেই ধূপ ধুনোর স্বর্গীয় অনুভূতি হয় সুবর্ণর। তারপর পার্থর মা পূজার থালা নিয়ে হাসি মুখে অভ্যর্থনা জানায় তাদের। পুজোর থালায় জ্বলতে থাকা প্রদীপের আশীর্বাদ নিয়ে পার্থর মাথায় বুকে হাত রাখেন পার্থর মা সুমিতা দেবী। পুজোর থালা থেকে কিছুটা মিষ্টি নিয়ে তাকে খাইয়ে দেন তিনি। সত্যি বলতে সুবর্ণ বাড়ি ফিরলে তার বাড়ির লোকজন যথেষ্ট খুশি হয় ঠিকই, কিন্তু এমন ধরনের অভ্যর্থনা সে কোনোদিনও পায়নি। আসলে কলকাতায় থাকা পরিবার নিজেদের কাজের জায়গায় ভীষণ ব্যস্ত, এমন অভ্যর্থনার সময় তাদের কাছে নেই। পার্থ বাড়িতে আসতেই তাদের বাড়িতে যেন উৎসবের মহল তৈরি হয়ে গেল। সে কি খাবে, কি পড়বে, তার ভালো লাগা মন্দ লাগা অনুযায়ী তাদের বাড়ি সেজে উঠল। সুবর্ণর একটু অস্বস্তি বোধ হচ্ছিল। আসলে তার শুধুই মনে হচ্ছিল একটা পারিবারিক গণ্ডিতে অনধিকার প্রবেশ করে ফেলেছে সে। তাই বারবার পার্থর বাড়ি থেকে দূরে সরে যাওয়ার ছল করতে থাকে সবসময়। সকালে উঠে সুবর্ণ হাসি মুখে পার্থকে বলে, ভাই, অনেক দিন তো হলো, এবার না হয় অনুমতি দিলে মায়াপুরে গিয়ে একটু শ্রীকৃষ্ণের পদসেবা তো করতে পারি। সুবর্ণর কথা শুনে একটু থমকে যায় পার্থ। তারপর মজার ছলে বলে ওঠে, কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে এই নবদ্বীপেই কৃষ্ণ ভজনা শুরু করেছিলেন শ্রী চৈতন্যদেব। আর তুমি কিনা সেই শ্রীক্ষেত্র পরিত্যাগ করতে চাইছো? কেন হে, কোনো সমস্যা হয়েছে নাকি? নাকি নিছক বেড়ানোর তাগিদেই বলছো? তাছাড়া তোমার হঠাৎ এমন কৃষ্ণপ্রেম তৈরি হলো কি করে? কেন, ফিজিক্সের ছাত্র বলে কি ধম্মে কম্মে মন থাকবে না? জানি বাবা, জানি নবদ্বীপ ধাম, তবুও মায়াপুরে একবার না গেলে কি হয় নাকি?
মায়াপুর তোমাকে ঠিক নিয়ে যাব। তাছাড়া একজনের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিতে হবে তো। চোখে একটা কৌতূহল তৈরি করে পার্থর দিকে তাকায় সুবর্ণ। পার্থ তাকে বলে, সে একজন মায়াবিনী, যার বাঁধনে আমি আটকে গিয়েছি, আমার কৃষ্ণা। বাবা, নামটাও তো খাসা, একেবারে পার্থর কৃষ্ণা, তার উপর আবার কৃষ্ণলীলা। এই যে দেখছি কেমন যেন মহাভারতের যুগে প্রবেশ করছি ভাই। শুধু আমার যে এখানে কি পরিচয় সেটাই বুঝতে পারছি না। সুবর্ণর কথায় হাসি মুখে সায় দেয় পার্থ, বলে, ওয়েল সেড। তাহলে তুমি নির্দ্বিধায় আমার জ্যেষ্ঠ ভ্রাতা, সেই ক্ষেত্রে তোমার ইচ্ছে শিরোধার্য। তবে আগে আমার রিসার্চ গাইডকে সামলানো দরকার। ও, তোমাদের তো সেই এক্সকেভেশনে যাওয়ার কথা ছিল, তা কোথায় যেন? পার্থর কথা রেশ ধরেই সুবর্ণ বলল। পার্থ চিন্তিত মুখে বলে, আসলে পুরাণ মতে মহাভারতের যুদ্ধে কর্ণের এই অপরাজেয় কবচ এবং কুণ্ডলকে কর্ণের থেকে বিচ্ছিন্ন করতে দেবরাজ ইন্দ্র ছল করেছিলেন। কর্ণ প্রত্যহ সকালে সূর্যদেবের পুজো করে দান করতেন। এই সুযোগটা কাজে লাগিয়েই ইন্দ্রদেব ব্রাহ্মণ বেশ ধরে কর্ণের থেকে শক্তিশালী কবচ কুণ্ডল ভিক্ষা চাইলেন। কর্ণ ইন্দ্রদেবকে তা দান করে দেন, কিন্তু ছল করা ভিক্ষা দেবরাজ স্বর্গে নিয়ে যেতে পারলেন না, তাই পৃথিবীতেই তিনি তা লুকিয়ে রেখে দিয়ে যান। পরবর্তী সময়ে এটি চন্দ্রদেব নিতে চেয়েছিলেন, কিন্তু সমুদ্রদেব বাধা দেন। এরপর থেকেই কবচ কুণ্ডলটি ওই স্থানেই আছে। মনে করা হয় এই কবচ কুণ্ডল নাকি ওড়িশার কোণারক মন্দিরে আছে, কিন্তু তা যে কোথায় আছে সেই নিয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই আমি প্রস্তাব দিয়েছিলাম যে যদি ওই মন্দিরে গিয়ে আরও একবার সেই রহস্যময় কবচ কুণ্ডলের হদিশ মেলে। জিওলজিক্যাল ডিপার্টমেন্টে কিছু স্যাম্পেল পাঠানো হয়েছে, তার রেজাল্ট পাওয়া গেলে বাকিটা ঠিক হবে। তবে তোমাকে আমি ছাড়ছি না। যদি এক্সকাভেশনে যাওয়া হয় তাহলে তোমাকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। আরে একজন বিজ্ঞানের ছাত্র থাকলে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকে অনেক ক্ষেত্রে, বুঝলে কিনা? সুবর্ণর আপত্তি শক্ত হাতে দমন করে দেয় পার্থ। ঘাড় নেড়ে বলে, আমার কথাই এখানে শেষ কথা। রেজাল্ট পেলে তুমি ছুটির জন্য অ্যাপ্লাই করে দিও। তার আগে তোমাকে নিয়ে মায়াপুর যাওয়ার ব্যবস্থা করছি। তবে তারও আগে আমাকে বেশ কিছু কাজ জমা করতে হবে গাইডের কাছে। বাপরে বাপ, গাইড তো নয়, যেন দুর্যোধন। পার্থর কথা বলার ভঙ্গি দেখে হেসে ফেলে সুবর্ণ। হঠাৎ সুমিতা দেবীর কাতর চিৎকারে চমকে ওঠে দুজনেই। কিছু না ভেবে তাড়াতাড়ি ছুটে যায় তারা আওয়াজ লক্ষ্য করে। তারা সেখানে পৌঁছতেই গিয়ে দেখে এক রক্তারক্তি কাণ্ড ঘটে গিয়েছে সেখানে। মাটিতে আছাড় খেয়ে পড়ে রয়েছেন সুমিতা দেবী। তার কপালের ডান দিক থেকে অঝরে রক্ত গড়িয়ে পড়ছে। পার্থ এতটাই ঘাবড়ে গিয়েছিল যে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে শুধু সবকিছু দেখে চলেছে। সুবর্ণ এগিয়ে এসে হাল ধরে, পার্থকে গাড়ি বের করতে বলে। নিজে সুমিতা দেবীকে মাটি থেকে তুলে তার ক্ষতস্থান রুমাল দিয়ে চেপে থাকে। ইতিমধ্যেই পার্থর বাবা সুদর্শনবাবু এসে যাওয়ায় তাকে বাড়িতে রেখে পার্থ আর সুবর্ণ সুমিতা দেবীকে নিয়ে ছোটে হাসপাতালে। ডাক্তার এসে পরীক্ষা করে বলে, দেখে যা বুঝলাম ক্ষত সেরকম গুরুতর কিছু নয়, তবে রক্ত বন্ধ করাটা জরুরি, তার জন্য সেলাই করতে হবে। চিকিৎসা প্রক্রিয়া শেষ করে ওষুধ কিনে তারা বাড়ির অভিমুখে যাওয়ার সময় সুমিতা দেবী বলেন, আমার জন্য কত ভোগান্তি হলো বলো দেখি, কি করে যে পড়ে গেলাম। কি করে আবার? নিশ্চয়ই সকাল থেকে কিছু খাওনি, তাই মাথা ঘুরে পড়ে গেছো। সুমিতা দেবী আপত্তি জানিয়ে বলেন, আরে 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 না না, তেমনটা নয়। মনে হলো মাটিতে বোধহয় তেল পড়া ছিল। আমি পা পিছলে পড়ে গিয়েছিলাম আর মাথাটা দরজার কার্নিশে লেগে মাথাটা আমার স্পষ্ট মনে আছে।
আমার পা পিছলে গেছিল, কিন্তু মালতী ঘর মুছে যাওয়ার পর ওখানে তেল ফেলবে কে? সুমিতা দেবীর কথা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তবে এই বাড়ির মধ্যে কেই বা হঠাৎ মেঝেতে তেল ফেলে রাখবে, আর রাখলেও কেন সে সেটা মুছে ফেলবে না? হয়তো সুমিতা দেবীর ভেজা চটি থাকায় মার্বেলের মেঝেতে পিছলে গিয়েছেন। তবে এখন এসব যুক্তিতর্কে কিছু লাভ নেই। চোট যখন গুরুতর কিছু নয়, তখন আর কথা বাড়িয়ে লাভ নেই। সকলেই চুপ করে বাড়ির রাস্তা ধরে। টেস্টের রেজাল্ট পজিটিভ। ফোনে এই কথাই শোনে সুবর্ণ। হঠাৎ ভীষণ অস্থির হয়ে পড়ে সে। আরও কিছু প্যারামিটার জানতে চায় সে ফোনের অপর প্রান্তের মানুষটির কাছে, তবে বাকি কথা শোনা যায় না। ফোনে কথা শেষ করে প্রসন্ন মুখে একটা স্বতঃস্ফূর্ত হাসি ফুটে ওঠে সুবর্ণর ঠোঁটে, কিন্তু পার্থ যে কখন ঘরে ঢুকেছে সেটা বুঝতে পারেনি সুবর্ণ। পেছন ফিরে পার্থকে দেখে একটু দ্বন্দ্বে পড়ে যায় সুবর্ণ। পার্থ সরাসরি প্রশ্ন করে সুবর্ণকে, তোমার আবার কিসের রেজাল্ট এলো? প্রত্যুত্তরে সুবর্ণ বলে, আরে আর বলো না, একটা এক্সপেরিমেন্ট করে এসেছিলাম, কিন্তু তার ক্যালকুলেশনটা কিছুতেই করে আসতে পারিনি। আমার জুনিয়র, ওকেই বললাম যে তুমি একটু দেখে নিও। এখন সেই ক্যালকুলেশনের রেজাল্ট এসেছে, একেবারে এক্সপেরিমেন্ট সফল। হ্যাঁ, এবার আরও কয়েকটা ধাপ এগোলেই রিসার্চ পেপারটা সাবমিট করতে পারবো। বন্ধুর সাফল্যের আনন্দে পার্থ বলে, আরে বাহ, এ তো সেলিব্রেট করবার মতন খবর। শোনো, আমি যেটা বলতে এসেছি, পা তো এখন মোটামুটি ঠিক আছে। তাহলে কি মায়াপুর যাবে আজ? তাছাড়া জিওলজিক্যাল ডিপার্টমেন্টের রেজাল্টও এসে গিয়েছে। খুব বেশি দিন আর ছুটি কাটানো যাবে না, বুঝলে? আমারও ডাক এসে গিয়েছে, আবার সেই দুর্যোধনের সান্নিধ্য। আরে এত কেন অপছন্দ তোমার ওকে বলো তো? আর কাকিমা যদি ঠিক থাকেন, তাহলে মায়াপুর না যাওয়ার তো কোনো কারণ নেই। হাসি মুখে পার্থ বলে, বেশ, তবে আমি ব্যবস্থা করছি। কেন দুর্যোধনকে অপছন্দ সেটা যেতে যেতেই বলবো। ও আর একটা কথা, মানে কৃষ্ণা যদি থাকে তাহলে। পার্থকে আশ্বস্ত করে সুবর্ণ বলে, ভাই, প্রেমের দেবতার কাছে যাচ্ছ আর প্রেমিকাকে নিয়ে যেতে বাধা? কি মুশকিল। দেখো, কথা দিচ্ছি আমি তোমাদের বিরক্ত করব না, ঠিক আছে? হো হো করে হেসে ওঠে দুই বন্ধু। কথা মতো বিকেলের দিকে দুজনে রওনা হয় মায়াপুরের উদ্দেশ্যে। হোটেলে তারা একসাথে উঠলেও মায়াপুর পৌঁছেই পার্থ ছুটে যায় তার প্রেমিকার কাছে। কথা হয় সন্ধ্যা আরতির সময় প্রধান মন্দিরে দেখা করবে তারা। মন্দিরে ঢুকে পার্থ কোনোভাবেই সুবর্ণকে খুঁজে পায় না। কাছে মোবাইল না থাকায় তার সাথে যোগাযোগও করা যায় না। অগত্যা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কৃষ্ণাকে বসিয়ে রেখে পার্থ খুঁজতে যায় সুবর্ণকে। কেন যে শ্রীকৃষ্ণের সামনে আসলে এত কান্না পায় কৃষ্ণার, সে নিজেও জানে না। এ কি মায়াপুরের মন্দিরের মায়া, নাকি কৃষ্ণলীলা? আজ অবধি বুঝে উঠতে পারেনি সে। তবে আজ তার মনের মধ্যে অন্য ঝড় বইছে। মনে মনে সে খুব ভালো করে বুঝতে পেরেছে তার আর পার্থর সম্পর্কের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। তাদের দুজনের মনের মধ্যে প্রেমের টান কমে গিয়েছে। এখন যেটা পড়ে রয়েছে সেটা শুধুই অভ্যাস অথবা মায়া। এই মায়া কেটে গেলেই সম্পর্কটা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। সম্পর্কের এই রকম পরিণতি ঠিক কেন হয়েছে সেটা সঠিকভাবে নিজেও বুঝে উঠতে পারছে না কৃষ্ণা। তবে সে এইটুকু জানে, ভালোবাসাহীন সম্পর্কে থাকা যায় না। কিন্তু পার্থকে বোঝানো কি সম্ভব? ঠিক তখনই তার চোখের সামনে একজনকে দেখে চোখ আটকে যায় কৃষ্ণার। ঠিক এমনই একজন মোহময় পুরুষ এসেছিল তার স্বপ্নে। ঠিক এই রকম দীর্ঘাঙ্গ, কৃষ্ণবর্ণ, এক মাথা কোঁকড়া চুল, কপালে তিলক, কানে ছোট সিলভারের দুল, হাতে একটি চওড়া সিলভারের বালা,
তার পরনে লাল পাঞ্জাবি আর ধুতি, হাতে একটা ছোট ঘিয়ের প্রদীপ নিয়ে আপন মনে শ্রীকৃষ্ণের আরতি করে চলেছে চোখ বুজে। তার চারিপাশে ঠিক কি হচ্ছে সে বিষয়ে তেমন কোনো জ্ঞান নেই তার। কৃষ্ণা নিজের অজান্তেই নিজের জায়গা ছেড়ে ওই ব্যক্তির পাশে এসে দাঁড়ায়। একটা অদ্ভুত অদম্য আকর্ষণ সৃষ্টি হয়েছে ওই ব্যক্তির প্রতি। বুঝতে পারে কৃষ্ণার মনের মধ্যে তখন এক অদ্ভুত ঝড়। পার্থকে সে ভালোবেসেছে, সেই ভালোবাসা মিথ্যে নয়। তাহলে এত সহজে সেই ভালোবাসা ফিকে করে এই অজানা অচেনা মানুষটার কাছে কি করে কৃষ্ণা চলে এলো? কিন্তু মানুষটার যে কোনো দিকে কোনো ধ্যান নেই। দূর থেকে পার্থ হাত নেড়ে ডাকে কৃষ্ণাকে। ভিড় ঠেলে এগিয়ে আসতে তার সময় লাগছে। এতক্ষণে মানুষটার ধ্যান ভঙ্গ হয়। ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে কৃষ্ণাকে দেখতে পেয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে সে। কৃষ্ণা অপ্রস্তুত হয়ে যায়। চোখ নামিয়ে নখ দিয়ে আরেকটু নখ খুঁড়তে থাকে সে। এর মধ্যেই পার্থ সেখানে চলে আসে। পার্থ এসে বলে, আরে তোমরা দুজনকে চিনলে কি করে? আলাপ হয়ে গেছে নাকি? সুবর্ণ ভাই, তোমাকে যে চেনাই যাচ্ছে না। এইরকম রূপে আগে তো দেখিনি তোমাকে। বেশ মানিয়েছে কিন্তু। পার্থর কথায় সুবর্ণ আর কৃষ্ণা তাদের দুজনের পরিচয় জানতে পারে। কৃষ্ণা আরও অপ্রস্তুত হয়ে পড়ে। এদিকে পার্থ সুবর্ণকে বলে, তোমাকেই যে কেষ্ট লাগছে হে। দেখো, কোনো সুন্দরী রমণীর আবার মন চুরি করে নিও না যেন। পার্থর কথা শেষ না হতেই কৃষ্ণা তাড়াতাড়ি ছুটে পালিয়ে যায় সেইখান থেকে। পার্থ কিছু না বুঝে বলে, আরে তোমার আবার কি হলো? এই কৃষ্ণা, এই দাঁড়াও। বলতে বলতে ছুটে যায় তার পেছন পেছন। কিন্তু একটা আলগা হাসি ফুটে ওঠে সুবর্ণর ঠোঁটে। সে মনে মনে বলে, পার্থ, হ্যাঁ, তুমি আমাকে নিজের দাদা বানালে। তাহলে তাহলে কৃষ্ণা শুধু তোমার থাকে কি করে? হ্যাঁ, শ্রীক্ষেত্রে এসে প্রেম লীলা হবে না? এও সম্ভব? হ্যাঁ, মেয়েটিকে যে আমার মনে ধরেছে পার্থ, আর তার মনেও যে আমার জন্য জায়গা তৈরি হয়েছে। কিন্তু কৃষ্ণাকে আমি নিজের করে নেব নাকি ছেড়ে যাব, সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করছে সখা। হ্যাঁ, এই যুগে মানুষের ইচ্ছে শক্তিটাই আসল। কিন্তু তুমি যদি আমাকে তোমার বড় ভাই আখ্যা দাও, তবে যে কৃষ্ণা আমারও। হ্যাঁ, তবে এক্ষেত্রে প্রশ্ন একটাই, আমি তোমার কোন ভাই? হ্যাঁ, আমি তোমার কোন ভাই? চলো, এই নারীর জন্য না হয় আবার লেখা হোক এক নতুন মহাভারত। তবে এবার নায়ক তুমি নও অর্জুন, এবার না হয় অজেয় হোক অন্য কেউ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন পার্থ বা কৃষ্ণা কেউ ফিরে এলো না, তখন একাই মন্দির থেকে বেরিয়ে ফোন কালেক্ট করে হোটেলের ঘরে ফিরে আসে সুবর্ণ। সে বুঝতে পারে আজ পার্থর ঘরে ফিরতে দেরি হবে, নাও ফিরতে পারে সে। কৃষ্ণার বাড়ি মন্দিরের কাছেই, তাই তার বাড়িতে গিয়ে সম্পর্ক বাঁচানোর শেষ চেষ্টাটুকু সে করবেই। কাজেই অনেকটা সময় একা থাকতে হবে সুবর্ণকে। তবে এই একাকিত্ব সে ভালোবাসে, নিজের মতো উপভোগ করে সে। এই সুযোগে তাকে বেশ কিছু কাজ করতে হবে। কয়েকজনের সাথে কথা বলতে হবে ফোনে, বেশ কয়েকটা নোট লিখতে হবে, আর কয়েকটা জরুরি ইমেল করতে হবে। তারপরও যদি পার্থ না ফেরে, তবে তার খোঁজ করতে হবে। হোটেলের ঘরে ফিরে এসে প্রথমে ইমেল করে রিসার্চ গাইডকে।
খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তার সাথে নতুন প্রজেক্টে কোলাবোরেট করতে সে রাজি। তারপর একটা মেল করে তার টেস্টের রেজাল্ট প্রেরককে, আর কিছু জানতে পারা গেছে কিনা সেটা জানতে চায়। তারপর কিছু দরকারি ফোন সেরে রাইটিং প্যাডে একটা চিঠিতে বেশ গুছিয়ে অনেক কিছু লিখে রাখে সে। তারপর সেটাকে যত্ন করে ভাঁজ করে নিজের জামার বুক পকেটে রেখে দেয়। সেই চিঠিকে প্রেমপত্র বলা চলে। বেশ গুছিয়ে নিজের মনের কথাগুলো একের পর এক সাজিয়ে লেখে সুবর্ণ। চিঠির শেষ পর্যায়ে পৌঁছে লিখে রাখে নিজের নাম সযত্নে। তারপর আর তাকে খুব বেশিক্ষণ একা থাকতে হয় না। কিছুক্ষণের মধ্যেই ফোন করে হোটেলের বাইরে তাকে ডেকে পাঠায় পার্থ। একটু অবাক হয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে হোটেলের বাইরে পার্থর সাথে দেখা করতে যায় সুবর্ণ। তবে যাওয়ার আগে একটা সাদা পায়জামা পাঞ্জাবি পরে নেয় সে, আর নিজের বুক পকেটে রেখে দেয় সদ্য লেখা প্রেমপত্র। হ্যাঁ, এই প্রেমপত্র সে লিখেছে কৃষ্ণার জন্যই। না, তার কোনো অন্যায় বোধ নেই, তার কোনো অপরাধ বোধ নেই। ভালোবাসা এক যুদ্ধ, লড়াই করে কেড়ে নিতে হয়। যারা যুদ্ধ করে না তারা কাপুরুষ, ভীরু। কিন্তু সে তো ভীরু নয়। তাছাড়া যুদ্ধ করতে চায় নিজের ফোকাস টেরি রাখা। বিজয়া একাই বা কল্পনাম। তাছাড়া হারতে সুবর্ণ জানে না। আজ অবধি সে কোনোদিন হেরে যায়নি। এই প্রেমের যুদ্ধেও তার জিত হবেই, কারণ সুবর্ণ অজেয়। হোটেলের বাইরে গিয়ে সুবর্ণ দেখে একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরে আর রক্ত মুখে মুখ নিচু করে খুব শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণা। পাশে হাত পা নেড়ে কিছু একটা বোঝাচ্ছে পার্থ। সুবর্ণ এগিয়ে যেতেই কথা থামিয়ে ম্লান হাসে পার্থ। তারপর একদম চুপ করে যায়। সুবর্ণ একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। এক্ষুনি যদি পার্থ সুবর্ণর মনের ভাব বুঝে ফেলে তবে খুব মুশকিলে পড়তে হবে তাকে। আসলে সব ঘটনা ঘটার একটা সঠিক সময় থাকে। সেই সময়ের আগে বা পরে যদি কিছু ঘটে তবে সেটা অঘটন হয়ে যায়। সুবর্ণ গলা পরিষ্কার করে পার্থকে প্রশ্ন করে, কি হে, তোমাদের খবর টবর কি? হ্যাঁ, প্রেমিক প্রেমিকা দেখছি আমাকে পাত্তাই দিচ্ছ না একেবারে। সুবর্ণ তাদের প্রেমিক প্রেমিকা হিসেবে আখ্যান দেওয়ায় অত্যন্ত তীব্র দৃষ্টিতে একবার তাকায় কৃষ্ণা তার দিকে। সেই দৃষ্টি অনেক কিছু প্রমাণ করে দেয় সুবর্ণর কাছে। পার্থ খুব মৃদু কণ্ঠে বলে, আর প্রেমিক প্রেমিকা? আজ হঠাৎ কৃষ্ণার মনে হয়েছে আমাদের সম্পর্কের আর কোনো বাঁধন নেই, কোনো ভালোবাসাও নেই। ও এই সম্পর্ক থেকে নিস্তার চাইছে সুবর্ণ। সুবর্ণ একবার আর চোখে তাকিয়ে দেখে কৃষ্ণাকে। নিজের কান্না লুকিয়ে রাখার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মেয়েটা। সুবর্ণ একটু ইতস্তত করে বলে, আমি? হ্যাঁ, এই আমি আবার তোমাদের মধ্যে কি কথা বলবো? তোমাকেও চেনে, আমি তোমার সব কথাই বলেছি, আর তুমিও ওকে চেনো। কাজেই কথা না বলবার কোনো কারণ তো আমি দেখছি না। আমার খুব ক্লান্ত লাগছে ভাই। আমি হোটেলের ঘরে গেলাম, কেমন? দেখো চেষ্টা করে তুমি। কথাগুলো বলে আর দাঁড়ায় না পার্থ। সুবর্ণ আর কৃষ্ণা নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। সুবর্ণ আস্তে আস্তে জিজ্ঞাসা করে, এই প্রতিক্রিয়ার কারণ কি তবে আমি? হ্যাঁ? কৃষ্ণা আর নিজেকে শান্ত রাখতে পারে না। দুহাতে নিজের মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। সুবর্ণ চুপ করে তাকে কাঁদতে দেয়। মেয়েটির কান্নাও যে ভীষণ সুন্দর। ভালোবাসায় বেদনা না থাকলে সেটা কি আর প্রকৃত ভালোবাসা হয়? বেশ কিছুক্ষণ কাঁদার পরে আপনা থেকেই কান্নার দমক কমে যায় তার। তারপর নিজেকে কিছুটা গুছিয়ে কৃষ্ণা বলে ওঠে, প্রতিক্রিয়া আজকের নয়, সেটা অনেকদিন ধরেই জন্মেছে অবচেতন মনে। আজ তার বহিঃপ্রকাশ ঘটেছে মাত্র। পার্থ খুব ভালো মানুষ, কিন্তু ছেলে মানুষ। আমাদের সম্পর্ক তৈরির সময় হয়তো আমিও তাই ছিলাম,
কিন্তু সময় আমাকে নিজস্বতা দিলেও ওকে দিতে পারেনি। আমি আপনার ছবি দেখে বা আপনার কথা পার্থর মুখে শুনে অভিভূত হয়েছি। পার্থকে অনেকবার বোঝাতেও চেয়েছি, কিন্তু ও বোঝেনি। এখন আপনি আমাকে গ্রহণ করবেন বা বর্জন করবেন তা একান্তই আপনার উপর, জোর নেই কোনো। সুবর্ণ মুগ্ধ হয়ে কৃষ্ণাকে দেখতে থাকে। তারপর তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু যদি জানতে পারো আমিও মেকি, সেদিন যদি তুমি আমাকেও ফিরিয়ে দাও তখন কি হবে? কৃষ্ণা শান্তভাবে বলে, প্রেমকে আগলে রাখতে আমি জানি। যাই হয়ে যাক, আমি আছি, থাকবো। সুবর্ণ পকেট থেকে একটা চিঠি বার করে কৃষ্ণাকে দিয়ে বলে, এই চিঠিটা তোমার জন্য। যদি পড়ার পর আমার সাথে, মানে শুধুই আমার সাথে যোগাযোগ করো, তাহলে ভাববো আমাদের সম্পর্ক গড়ে উঠতে পারে। আজ তবে চলি, দেখো পার্থকেও তো সামলানো দরকার। কৃষ্ণা আকুল দৃষ্টিতে চেয়ে বলে, আমাদের আমাদের আবার কবে দেখা হবে? সুবর্ণ সুন্দর করে হেসে বলে, আগে চিঠিটা পড়ে দেখোই না, উত্তরটা দাও, তারপর না হয় ঠিক করা যাবে। সুবর্ণ আর দাঁড়ায় না। যত দাঁড়িয়ে থাকবে সে কৃষ্ণার সামনে, ততই মায়ার বাঁধনে আবিষ্ট হয়ে যাবে সে। এখন তার সামনে অনেক কাজ, অনেক কঠিন যুদ্ধ। এত তাড়াতাড়ি আবেগের হাতে ধরা দিতে নারাজ সুবর্ণ। তাই সে দ্বিতীয়বার পিছনে না ফিরে এগিয়ে যায় হোটেলের দিকে। হোটেলে ফিরে এসে সুবর্ণ দেখে পার্থ আপন মনে পায়চারি করছে। তাকে দেখে সুবর্ণ বুঝতে পারে যে তার মনের মধ্যে বিশাল ঝড় বইছে। সুবর্ণ নিজের জীবন দিয়ে এইটুকু জানে যে মানুষ যে কোনো পরিস্থিতি সামলে উঠতে পারে সময়ের সাথে সাথে। তাই সময়ের প্রলেপ পড়লে পার্থ নিজে থেকেই সামলে উঠবে এই পরিস্থিতির থেকে। তাই ঘরে ঢুকেই কৃষ্ণার কোনো প্রসঙ্গ না তুলে সুবর্ণ সম্পূর্ণ অন্য বিষয়ে প্রশ্ন করে পার্থকে। সে বলে, তা তোমাদের এক্সকাভেশনে যাওয়ার দিন ঠিক হলো? হ্যাঁ, কবে যাবে ঠিক করলে? আচ্ছা, আমার মনের মধ্যে একটা কৌতূহল ভীষণভাবে সৃষ্টি হয়েছে। মানে ধরো যদি তোমাদের এক্সকাভেশনের ফলে কর্ণের কবচকুণ্ডল খুঁজে পাওয়া গেল, ধরেই নাও, তাহলে সেই কবচকুণ্ডলের প্রভাব আগের মতোই কি অব্যাহত থাকবে, নাকি মানে পরিবর্তন হতেও পারে? আবার ধরো যদি আমি বা তুমি সেই কবচকুণ্ডল পেয়ে যাই, তাহলে কি আমরা অজেয় হয়ে যাব? সুবর্ণর প্রশ্ন শুনে প্রথমটা একটু অবাক হয় পার্থ। তারপর বেশ কিছুক্ষণ মাথা নিচু করে গুম হয়ে বসে থাকে। খুব আস্তে আস্তে বলে, কৃষ্ণা রাজি হলো না। আচ্ছা, আমার কি দোষ রয়েছে বলো তো? বাকি কথা আর শেষ করতে পারে না সুবর্ণ। দৌড়ে বাথরুমে চলে গেল, হয়তোবা নিজের চোখের জল লুকিয়ে ফেলার জন্য। সুবর্ণর খারাপ লাগছে, কিন্তু সত্যি বলতে কি, তার কাছে প্রেম একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বই অন্য কিছু নয়। এটি একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মতো। সেই বলের জোর যতক্ষণ পর্যন্ত সক্রিয় থাকবে ততক্ষণ পর্যন্ত তার আকর্ষণ থাকবে। একবার ফিল্ডের বলয় নষ্ট হয়ে গেলে তাকে রিক্রিয়েট করা যায়, তবে তা যথেষ্ট কষ্টসাধ্য। বাথরুম থেকে একটু পরে বেরিয়ে এসে পার্থ এবার সুবর্ণকে প্রশ্ন করে, আচ্ছা, এমন প্রশ্ন তুমি করলে কেন? এই একই প্রশ্ন আমায় রিসার্চ গাইডও করেছে গতকাল। সত্যি বলতে আমি এই ব্যাপারটা নিয়ে এই মুহূর্তে একটু পড়াশুনো করছি।
আর যেহেতু আমার রিসার্চ গাইডকে আমি পুরোপুরি বিশ্বাস করি না, তাই তার কাছে কোনো তথ্য খুলে বলিনি। কিন্তু হঠাৎ তুমি কিভাবে আমার রিসার্চের ব্যাপারে দেখো, তুমি কি নিয়ে রিসার্চ করছো সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু যেহেতু তোমার এই রিসার্চের ব্যাপারে আমি প্রথম থেকেই জড়িয়ে রয়েছি, তাই এটা আমার অদম্য কৌতূহল বলতেই পারো। আমি শুধু ওই কবচ কুণ্ডলের মেকানিজম নিয়েই আগ্রহী, এর বেশি কিছু আমার জানার দরকার নেই। ঠিক কোন মেকানিজমের দ্বারা ওই কবচ কুণ্ডলটা কর্ণকে রক্ষা করত, আমি সেটা জানতে চাইছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, নিজের শরীর থেকে কোনো অংশ কেটে ফেলে দিলে আমরা কি অধিক রক্তপাতে মারা যাব না? এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে কবচ কুণ্ডল শরীর থেকে কেটে ফেলার পরেও কর্ণ কিভাবে বেঁচে রইল? আমার তো এটাই আশ্চর্য লাগছে। তাছাড়া আমি যতদূর পড়েছি, কর্ণর কাছ থেকে যদি ওই দুই বস্তু সরিয়ে না ফেলা হতো, তবে অর্জুন তাকে কিন্তু কোনোভাবেই হত্যা করতে পারত না। আবার এসব কিছুই নাকি শ্রীকৃষ্ণের কূটনৈতিক বুদ্ধি। তা তোমার কি মনে হচ্ছে এগুলো সবই কল্পকাহিনী? সব কিছুর কি আর বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়? অলৌকিক বলেও তো একটা কথা রয়েছে। দেখো, কি মেকানিজমে কর্ণ রক্ষা পেত ওই কবচ কুণ্ডলের দ্বারা সেটা আমার জানা নেই। তবে আমি এইটুকু জানি যে নিয়তি কখনো খণ্ডানো যায় না। হয়তো এটাই নিয়তি ছিল অর্জুন এবং কর্ণের। বাকি কে শ্রেষ্ঠ সেটা আমি কোনোভাবেই বলতে পারবো না। সেটার বিচার করতে গেলে অনেক তর্ক বিতর্কের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, আর এই মুহূর্তে সেসবের মানসিক অবস্থাও আমার নেই। কিছুক্ষণ চুপ করে থেকে পার্থ বলে, ভেবেছিলাম কৃষ্ণাকে নিয়ে কিছুটা সময় কাটাবো, তাই মায়াপুরে 3 দিন থাকবার ব্যবস্থা করেছিলাম। কিন্তু আমার এখন আর একটু এখানে থাকতে মন চাইছে না। আমি আজই বাড়ি ফিরে যাব। পরশু রওনা হব কোণারকের সূর্য মন্দিরের উদ্দেশ্যে। তোমার যাবার পারমিশন আমি করিয়ে নিয়েছি, এমনকি টিকিটও কাটা হয়ে গিয়েছে। তাই বাকি 2 দিন মনটাকে শান্ত করে একটু পড়াশুনো করা দরকার। চলো চলো নবদ্বীপে ফিরে যাই। একটা কথা বলবো? যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলছি। আমাকে একটু মায়াপুরেই থাকতে দাও। আমার মনে হয় এই মুহূর্তে তোমার একটু একা থাকা প্রয়োজন। তুমি তোমার পরিবারের সঙ্গে থেকে নিজেকে সামলাও, পড়াশোনা করো। আমিও একটু পড়াশোনা করি। পরশুদিন আমি ঠিক সময় পৌঁছে যাব এয়ারপোর্টে। আর তুমি আমাকে ডিটেলসটা পাঠিয়ে দিও প্লিজ ভাই। আমার এই অনুরোধটা একটু তুমি রাখো। সুবর্ণর সাথে তর্ক করার মতো মনের অবস্থা পার্থর আর নেই। অগত্যা সুবর্ণর প্রস্তাবে রাজি হয়ে ব্যাগপত্র গুছিয়ে সে ফিরে যায় নবদ্বীপে। ফেরার আগে কৃষ্ণাকে একবার ফোন করার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণা পার্থর ডাকে আর সাড়া দেয় না। ঠিক তখনই সুবর্ণর ফোনে একটা মেসেজ ঢোকে। আমি রাজি তোমার দেবদাসী হতে, 1000 দোষে 1000 গুণেই মানুষ, তাই সব মেনে নেওয়াই ভালো। তাছাড়া আমি তোমার মধ্যে আমার কৃষ্ণকে খুঁজে পেয়েছি, আর যে ফেরার পথ নেই। হাসির রেখা স্পষ্ট হয়ে ওঠে সুবর্ণর ঠোঁটে। তার জীবনের রক্ষা কবচ সে নিজেই একটু করে বানিয়ে নেবে, কারণ সুবর্ণ হারতে জানে না, হারতে সে শেখেনি। বাড়ি ফিরেই সুবর্ণকে ফ্লাইটের টিকিট এবং পৌঁছানোর সময় পাঠিয়ে দেয় পার্থ। তারপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করেনি সুবর্ণ। ইচ্ছে করেই করেনি, কারণ সুবর্ণ তাকে একা থাকতে দিতে চেয়েছে মাত্র। যথাসময়ে সুবর্ণ আর পার্থর দেখা হয় এয়ারপোর্টে। সেখানে তাদের টিমের বাকিরাও থাকায় পার্থ সুবর্ণর কাছে কৃষ্ণার আর কোনো খবর জানতে চাওয়ার সুযোগ পায় না। আকাশপথে ওড়িশায় পৌঁছে তারা যে যার মতো থাকার জায়গায় চলে যায়। এইবারও সুবর্ণ আর পার্থর জন্য একটি ঘর বরাদ্দ করা হয়। সেই দিন তাদের রেস্ট দিয়ে পরের দিন থেকে তাদের কাজ করার নির্দেশ দিয়ে চলে যান রিসার্চ গাইড। পরের দিন ভোরবেলায়
তাদের জন্য একটি বাস এসে হাজির হয় তাদের সকলকে সূর্য মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। টিম বলতে 6 জন: পার্থ, সুবর্ণ, পার্থর গাইড ডক্টর বোস আর পার্থর আরও 2 জন সহপাঠী। যদি সেখানে গিয়ে তারা বুঝতে পারে যে এক্সকাভেশনের দরকার আছে, তাহলে আরও লোকবল এসে হাজির হবে ওই স্থানে। কিছু সময়ের মধ্যেই তারা এসে হাজির হয় কোণার্কের বিখ্যাত সূর্য মন্দিরে। এটি ইউনেস্কো দ্বারা স্বীকৃত একটি স্থান বর্তমানে। গম্ভীর গলায় এই মন্দিরের নামের মাহাত্ম্য বর্ণনা করলেন ডক্টর বোস। কোণার্ক নামটি সংস্কৃত কোণ এবং অর্ক অর্থাৎ সূর্য এই শব্দ দুটির সমন্বয়ে গঠিত, যা মন্দিরের উল্লেখিত সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল, অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে। এটা অদ্ভুত নয়? এত দিনের পুরনো মন্দির, তার মাহাত্ম্য আজও রয়ে গেছে। মন্দিরের ভাস্কর্য একেবারে অনুপম। বেদি থেকে শুরু করে মন্দিরের চূড়া, সমস্ত কিছুই প্রতিটা ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য আর যে কারুকার্য রয়েছে একেবারে অতুলনীয়। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকাবধূ, বিয়ের শোভাযাত্রা, রাজার যুদ্ধ প্রস্তুতি, মৃদঙ্গ, করতাল, বীণা, মোহিনী, মৈথুন মূর্তি, 6 হাতের শিব, রাজদরবারের নানান দৃশ্য, এমনকি পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নৃত্যরতা নরনারী, প্রেমিক যুগল, ফান দিয়ে হাতি ধরা, শিকারের দৃশ্য, এই সব কিছুই কিন্তু পাথরের কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে। আর মূর্তিগুলোর মানবিক আবেদন, নিখুঁত গড়ন আর লীলায়িত ভঙ্গি শিল্পকলার একেবারে চরম উৎকর্ষের নিদর্শন বলা যায়। মন্দিরের তোরণে মানুষের মূর্তি শায়িত রয়েছে। সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক, আর হাতি অর্থাৎ সম্পদের প্রতীক। এদের মাঝে পিষে মরছে মানুষ। চারিদিকে তাকিয়ে সত্যি আজও অবাক হতে হয়। আরও সবচেয়ে বেশি অবাক হই এটা ভেবে, এই মন্দিরের কোথাও নাকি লুকিয়ে রয়েছে কর্ণের সেই কবচ কুণ্ডল। সত্যি এ এক অদ্ভুত রহস্য। আচ্ছা, সত্যি কি রয়েছে সেই কবচ কুণ্ডল, নাকি সম্পূর্ণটাই মানুষের মনের বিশ্বাস? উত্তর আজও জানা নেই। মনে মনে ভাবতে থাকে সুবর্ণ। এখানে আসার পর থেকে পার্থকে অনেকটা স্বাভাবিক মনে হচ্ছে। নিজের মতো করে মন্দিরের নানান জায়গা খুঁজে চলেছে। সত্যি বলতে, আজকের দিনে দাঁড়িয়ে সে যদি কর্ণের কবচ কুণ্ডল খুঁজে পায়, তবে তা হবে যুগান্তকারী একটি আবিষ্কার। পার্থ এদিক সেদিক ঘুরতে ঘুরতে সুবর্ণকে বলে, জানো, এই মন্দিরে কোনো দেবতার বিগ্রহ নেই। বারবার বিদেশি আক্রমণের ফলে এই মন্দিরের সমস্ত জৌলুসই হারিয়ে যায়। বহু বছর পর এটিকে পুনরুদ্ধার করা হয় বালির স্তূপের নিচ থেকে। এই মন্দিরের চূড়ায় একটি শক্তিশালী চুম্বক ছিল। পর্তুগিজ আক্রমণে সেটিও নষ্ট হয়ে যায়। পার্থর কথা রেশ ধরেই সুবর্ণ বলে, তারপরেও তোমাদের মনে হচ্ছে যে কর্ণের কবচ কুণ্ডল এই স্থানে থাকবে? পার্থ ঘাড় ঝাঁকিয়ে উত্তর করে, এখন নিশ্চিতভাবে কি বলা যায় বলো? তবে একবার একটু লজিক্যালি খুঁজে দেখতে দোষ কোথায়? তার জন্যই তোমাকে এনেছি। দেখো, অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা যুক্তি দরকার পড়বে। তুমি থাকলে আমাদের আর অন্য কারুর জন্য অপেক্ষা করতে হবে না, এই আর কি। তুমি আমাকে খুব বিশ্বাস করো না? বিশ্বাস শব্দে আমার এখন ভয় জন্মে গিয়েছে। তবে তোমাকে খুব ভরসা করি।
চলো দেখি ওই দিকে। দেখো, ওই দিকটা সম্পূর্ণ ফাঁকা। তোমাকে তো আগেও বললাম যে এই মন্দিরের পুরোটাই মাটির নিচে চলে গিয়েছিল, আবার সেটাকে পুনরুদ্ধার করা হয়েছে পরে। তাহলে কি এখানে কোনো স্থাপত্য ছিল যা পুনরুদ্ধার করা হয়নি? একবার মাটি পরীক্ষা করে দেখতে হবে, বুঝলে? জায়গাটা পরিত্যক্ত বলেই বেশ ঝোপঝাড় ভর্তি হয়ে রয়েছে জায়গাটা। মাটি থেকে একটা লাঠি জোগাড় করে ঝোপঝাড় সরিয়ে এগোতে থাকে তারা। প্রধান মন্দিরের স্থাপত্য কিছুটা পিছনে ফেলে এসে তারা ওই জঙ্গলে ঘেরা জায়গাটায় এসে দাঁড়ায়। পার্থ নিজের অজান্তেই একটা গোল লোহার গম্বুজের ওপর হাত রেখে একটা ধাতব আওয়াজ করতে করতে বলে, এই জায়গাটাকে খুব ভালো করে পরিদর্শন করলে বা এখানকার মাটি পরীক্ষা করলে মনে হয় কোনো আশার আলো দেখতে পাওয়া যাবে। যতদূর জানি এই স্থানে তেমন কোনো এক্সকাভেশন হয়নি। প্রধান মন্দির পাওয়ার পর থেকে এই জায়গা নিয়ে তেমন আর কেউ কোনো মাথা ঘামায়নি। কিন্তু আমি মাটি খুঁড়তে চাইলেই তো আর মাটি খোঁড়া হয়ে যাবে না, সময় লাগবে। সুবর্ণ এক মনে কিছু ভাবছিল। পার্থর কথায় সুবর্ণ তেমন আমল না দিয়ে খুব গম্ভীরভাবে বলে, আচ্ছা, এই মন্দিরটা কে তৈরি করেছে? মানে কোন রাজা বা রাজবংশ, এই সমস্ত কিছু খবর দিতে পারবে? এই প্রশ্নে একটু অবাক হয়ে যায় পার্থ। সে শান্ত গলায় বলে, দেখো, মন্দির গড়ে ওঠার পেছনে দুটি মত আছে। প্রথমত, পূর্ববঙ্গ রাজবংশের নরসিংহদেব 1232 থেকে 1255 খ্রিস্টাব্দের প্রথম বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোণারকে এই মন্দির প্রতিষ্ঠা করেন বলে বিশ্বাস করা হয়। দ্বিতীয়ত, পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্বরূপে অত্যন্ত নয়ন ভোলানো ছিলেন। সব মহিলাদেরই তিনি নজর কাড়তেন। শাম্ব একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিশোধ স্পৃহা জাগে। একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত, তখন নারদের মন্ত্রণায় শাম্ব সেখানে গিয়ে ঢুকে পড়ে। সেই সময় গোপিনীদের নজর তার ওপর গিয়ে পড়ে। তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে শাস্তি হিসেবে অভিশাপ দেন যে সে তার রূপ হারিয়ে ফেলবে। তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোণারকের সমুদ্রের তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজেদের হারানো রূপ ফিরে পেতে এই সমুদ্র তীরে মন্দির প্রতিষ্ঠা করে। কেন বলো তো? প্রথমটা মানে রাজা নরসিংহদেবের বাকি স্থাপত্য কি কি রয়েছে আমাকে একটু বলতে পারবে? না না, সেটা তো তেমন কিছু নয়। মানে আমি জানি না, কিন্তু কেন বলবে তো? সুবর্ণ উত্তেজনায় হাঁপাতে হাঁপাতে বলে, বিজ্ঞান পার্থ, বিজ্ঞান। বিজ্ঞানের ওপর স্থাপত্য দাঁড়িয়ে আছে। তুমি একটু আগে বললে না, এই মন্দিরের চূড়োয় একটা শক্তিশালী চুম্বক ছিল আর সেটা নষ্ট করে দেওয়া হয়েছে পরে। একটু মাথা খাটিয়ে দেখো পার্থ, এই মন্দিরেই কিন্তু সূর্যের আলোর প্রথম রশ্মি এসে পড়ে, তাও আবার কিন্তু চূড়োয়। আরও কিছুর ব্যবস্থা নিশ্চয়ই ছিল। কোন শক্তির ব্যবস্থা ছিল সেটা তো এখন বলতে পারবো না, পরে হয়তো পরীক্ষায় প্রমাণ হবে। তবে কিন্তু চুম্বকের মাহাত্ম্য এখানে কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না। মানে একটু বুঝিয়ে বলো দেখি, চুম্বকের জন্য কি হবে? দিশেহারা পার্থ প্রশ্ন করে সুবর্ণকে। সুবর্ণ পার্থর প্রশ্নের কোনো সোজাসুজি উত্তর না দিয়ে উৎসাহিত গলায় বলে, আরে বাবা, মানেটা বুঝতে পারছো না? চুম্বক, শক্তিশালী চুম্বক পার্থ। মাটি খোঁড়ার আগে একটা শক্তিশালী বড় চুম্বক আমাদের জোগাড় করতে হবে, আর সেটাকে ওই মন্দিরের চূড়ায় রাখতে হবে কিছুদিন। আর মানে তুমি বুঝতে পেরেছো যে কোথায় এক্সকাভেশন চালাতে হবে? দেখো, কোনো কিছু প্রমাণ না হলে কি করে বলি বলো তো? তবে আমি এটা একটা অনুমান করেছি মাত্র। দেখেছো দেখেছো কেন আমি তোমাকে নিয়ে এসেছি? এখানে পা দিতেই তুমি তোমার ক্যারিজমা দেখাতে শুরু করেছো। দাঁড়াও,
একবার ডক্টর বোসকে গিয়ে তোমার অনুমানের কথা জানিয়ে আসি। তিনি যদি অনুমতি করিয়ে দেন তাহলে আশা করছি তেমন আর কোনো অসুবিধে হবে না। কিন্তু তুমি ঠিক কি চাইছো যদি আমাকে বলো, তাহলে আমারও তাকে বোঝাতে সুবিধে হয়। দেখো, মন্দিরের চূড়ায় একটা শক্তিশালী চুম্বক থাকায় এবং তার উপর ওই একভাবে সূর্যের রশ্মি পড়ায় বা সাথে হয়তো আরও কোনো শক্তি থাকায় তাতে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আর সেই ফিল্ডের শক্তি হয়তো এতটাই জোরালো ছিল যে তার মধ্যে পড়ে এই লোহার বলয় তাতে আকৃষ্ট হতে পারত। আর তার ফলেই যে এই গোল বলয়ের ঘূর্ণন হতো নাকি এটা মাটি থেকে উঠে আসতো সেটা অবশ্য এখনো বুঝতে পারিনি। তবে আশা করছি চুম্বকটা নষ্ট হয়ে যাওয়ার আগে এখানে এমনই কিছু একটা অদ্ভুত কাণ্ড ঘটত। তাছাড়া দেখো, তখন যেহেতু বিদ্যুৎ ছিল না, তাই ঠিক কোন শক্তি এখানে ব্যবহার করা হতো সেটা নিয়ে আমি একটু ধোঁয়াশাতেই রয়েছি। এই চুম্বক কিন্তু খুব বেশি দিন আগে নষ্ট হয়নি। তাহলে তো এই বলয়ের নিচে কোনো গোপন কুঠুরি থাকলেও থাকতে পারে, এবং তার মধ্যে যদি কোনো সময় কর্ণের কবচ কুণ্ডল থেকেও থাকে তাহলে এই মুহূর্তে সেগুলো থাকা প্রায় অসম্ভব। কারণ চুম্বক নষ্ট হওয়ার আগে এই মন্দিরে অনেকবারই লুট করতে বহু দস্যু দল এসেছিল। দুজনেই একটু চুপ করে থাকে। তারপর সুবর্ণ আবার উৎসাহ ফিরিয়ে এনে পার্থকে বলে, আরে সে যাই হোক, আরে দেখাই যাক না কি পাওয়া যায় আর না পাওয়া যায়। যদি গম্বুজটা চুম্বকের জোরে খোলা বা সরানো যায় তাহলে এটা কিন্তু কম বড় আবিষ্কার হবে না। সুবর্ণর কথায় আশ্বস্ত হয়ে পার্থর ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে তাড়াতাড়ি ডক্টর বোসের কাছে হেঁটে যেতে থাকে। যেতে যেতে একবার পিছনে ফিরে তাকিয়ে সুবর্ণকে প্রশ্ন করে, আজ মায়াপুর ছাড়বার আগে কৃষ্ণার সাথে কি তোমার আর দেখা হয়েছিল? সুবর্ণ পার্থর চোখের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে শুধু একবার ঘাড় নেড়ে জানিয়ে বলে দেয়, না। পার্থ আর দাঁড়ায় না। সে তাড়াতাড়ি ডক্টর বোসের কাছে চলে যায়। আর সুবর্ণর ফোন ভরে যায় নতুন প্রেমের মোহময় কথোপকথনে। পার্থর কাছে সুবর্ণর প্রস্তাব শুনে একটা বড় শক্তিশালী চুম্বকের ব্যবস্থা করতে তৎপর হয়ে উঠলেন ডক্টর বোস। তবে এর জন্য ওড়িশার সরকারের পারমিশন নিতে হলো। টাকা পয়সাও মন্দ লাগবে না, তাই তার ব্যবস্থা করতে হলো। শুধু তাই নয়, অত বড় একটা চুম্বক পেতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হলো বই কি। তবে 3 দিনের অপেক্ষার শেষে আকাঙ্ক্ষিত চুম্বকের টুকরো পাওয়া গেল। তারপর শুরু হলো সেটাকে প্রধান মন্দিরের চূড়ায় লাগানোর কাজ। এইসব কাজের নেতৃত্ব দেয়া হলো সুবর্ণর হাতে। সত্যি বলতে সম্পূর্ণ অভিযানের নায়ক হয়ে উঠল সুবর্ণ। তবে পার্থর যে এর জন্য কোনো খারাপ লাগা রয়েছে সেটা তাকে দেখে কিন্তু বোঝা গেল না। সাধারণ মানুষের চরিত্র অনুযায়ী এই রকম পরিস্থিতিতে হিংসার উদ্রেক হওয়া খুব স্বাভাবিক। পার্থ কি তবে সাধারণ মানুষের চাইতে ব্যতিক্রম? সে কি তবে যথেষ্ট উদার? এই প্রশ্নগুলো মনের মধ্যে উঁকি দিলেও সুবর্ণ এখন সমস্ত মনোযোগ দিয়ে চুম্বক লাগানোয় নিজেকে মত্ত করে রেখেছে। একসময় সুবর্ণ নেতৃত্বে মন্দিরের চূড়ায় চুম্বক লাগানো হয়ে যায়। তবে এত বড় একটা চুম্বকের টুকরোর সাহায্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করা যথেষ্ট সময় সাপেক্ষ। শুধুমাত্র সূর্যের আলোর উপর নির্ভর করে থাকলে আরও অনেকটা সময় চলে যাবে। সেই কথা মাথায় রেখে একটা মৃদু বৈদ্যুতিক তরঙ্গ চুম্বকের মধ্যে পাঠানো সার্কিট তৈরি করে ফেলে সুবর্ণ। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। কিন্তু ঘণ্টাখানেক অপেক্ষার পর অনেকের ধৈর্যচ্যুতি ঘটে। সুবর্ণর পিছনে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় একটু একটু করে পাতলা হতে থাকে। তবুও সুবর্ণ অধীর আগ্রহে চুম্বকের দিকে তাকিয়ে থাকে। এ যেন সবরীর প্রতীক্ষা,
একসময় সুবর্ণ বুঝতে পারে ডক্টর বোস নিজেও আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। এই অপেক্ষায় সুবর্ণর একমাত্র সঙ্গী হয়ে দাঁড়ায় পার্থ। সকলেই প্রায় চলে যেতে পার্থ প্রশ্ন করে, তুমি ঠিক কি এক্সপেক্ট করছো বলো তো? দেখো, আমি যেটুকু বুঝতে পারি, এত বছরের অচলায়তনকে সচল করতে একটু সময় তো লাগবেই, কিন্তু তোমার মত অনুযায়ী আরও ঠিক কতটা সময় লাগবে বুঝতে পারছো কি? সুবর্ণর তখন কথা বলার ইচ্ছে শক্তি হারিয়ে গিয়েছে। তার মনে শুরু হয়েছে দ্বন্দ্ব। তার মনে হচ্ছে এই এত কর্মকাণ্ড শুধু তার কথায় শুরু হয়েছে। এখন তার এই সমস্ত প্রচেষ্টা যদি ব্যর্থ হয় তবে সে হেরে যাবে। কার কাছে হেরে যাবে সেটা সে নিজেও জানে না। তবে সুবর্ণ কোনোদিন হারতে শেখেনি। এই প্রথমবার হেরে গেলে তার মনের অবস্থাটি কোন পর্যায়ে পৌঁছবে সেটা নিয়ে উৎকণ্ঠায় স্থির দাঁড়িয়ে থাকে সুবর্ণ। মুখ দিয়ে অস্ফুট স্বরে একটা কিছু উত্তর দেয় পার্থকে, তবে সেটা পার্থর বোধগম্য হয় না। পার্থ বুঝতে পারে সুবর্ণ ভীষণভাবে অস্থির হয়ে পড়েছে, তাই তাকে আর কোনো প্রশ্ন করে না। চুপচাপ অপেক্ষা করতে থাকে দুজনে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর চুম্বকের চেহারায় একটা বদল দেখতে পায় দুজনে। সুবর্ণ উৎফুল্ল স্বরে বলে, ইয়েস ইয়েস, আমি ভুল করিনি। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি ভুল করিনি, আমি হারিনি, আমি হারিনি। আমার আন্দাজ ঠিক ছিলই। কি বুঝতে পারছো? আরে চুম্বকটাকে ভালো করে দেখো, দেখো ওর গায়ের রং বদলে যাচ্ছে। হালকা লালচে আভা ধরেছে ওর গায়ে। অর্থাৎ অর্থাৎ চুম্বক গরম হয়ে রেডিয়েশন নিক্ষেপ করছে। আমি শিওর, আমি ঠিক ছিলাম। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে অবশ্যই। আর এবার দেখতে হবে ওই রেডিয়েশনের বলয়ের মধ্যে ওই লোহার গম্বুজটা পড়ে কিনা। তবে আমার অনুমান পড়বেই। তা না হলে এমন একটা সুন্দর স্থাপত্যের অভ্যন্তরে এমন একটা লোহার গম্বুজ, যার না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো ব্যবহার, এটা স্বাভাবিক মোটেও নয়। পার্থ সুবর্ণর পিঠ চাপড়ে দিয়ে বলে, তুমি সেরার সেরা ভাই। তোমার বৈজ্ঞানিক জ্ঞান যেমন প্রখর, তেমন ঐতিহাসিক জ্ঞানও রয়েছে যথেষ্ট। আমি এই জায়গায় এসেই ওই গম্বুজের কাছে গিয়েছিলাম ঠিক এই একই কারণে। আমি রিসার্চ করে জেনেছি যে এই সম্পূর্ণ স্থাপত্যের বৈশিষ্ট্যের সাথে ওই লোহার গম্বুজের কোনো সাদৃশ্য নেই। আমার মনে হয়েছিল তবে কি গম্বুজটা অন্য সময় অন্য কোনো কারণে প্রতিস্থাপন করা হয়েছে। তারপর তুমি এসে আমার কৌতূহল মিটিয়ে দিলে। আমার মনে হয় তোমার অনুমান সম্পূর্ণ সত্যি হবে। ইউ আর গ্রেট। ইয়েস ইয়েস ইয়েস, আই অ্যাম। আমি কোনোদিনও হারতে শিখিনি। ইয়েস। এক্ষেত্রে হার জিত আসছে কোথা থেকে? কার সাথে যুদ্ধ করছো তুমি? বারবার এই একই কথা কার উদ্দেশ্যে বলছো? কারোর সাথে নয়, নিজের সাথে নিজের যুদ্ধ, নিজেকে টেক্কা দেওয়ার যুদ্ধ। আমি হার মানব না, কিছুতেই না। তারপর আবার দুজন চুপ করে যায়। হয়তো তাদের দুজনের মনের মধ্যেই অনেক কথার মালা তৈরি হতে থাকে সেই সময়। তবে কারোরই তেমন কোনো কথা বলার ইচ্ছে দেখা যায় না। এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে দিন গড়িয়ে বিকেল হয়ে যায়। ডক্টর বোস ধরেই নেন আর কোনো ঘটনা ঘটবে না, তাই সকলকে ফিরে যাওয়ার জন্য তাগাদা দিতে থাকেন তিনি। সুবর্ণ ঠিক করে যদি বিকেলের মধ্যেও কোনো ঘটনা না ঘটে তবে সে একাই এই মন্দিরে রাত কাটাবে। তাকে হাজারবার বোঝানোর পরেও তার জেদ থেকে তাকে সরানো সম্ভব হয় না। পার্থ তার সঙ্গ দেবে বলে ঠিক করে নেয়। তাদের দলের বাকিরা তাদের জন্য কিছু শুকনো খাবার
আর জলের ব্যবস্থা করে দেয়, তবে তাদের কাউকেই নিরাশ হতে দেয় না। হঠাৎ করে বহু বছরের অচলায়তন সচল হয়ে ওঠে। বিশাল লোহার গম্বুজটি আস্তে আস্তে যান্ত্রিক আওয়াজ তুলে অল্প অল্প করে নড়তে থাকে। একসময় সেই নড়াচড়া বন্ধ হয়ে আবার চুপ হয়ে যায় গম্বুজটা। সুবর্ণ ছুটে গিয়ে সেই গম্বুজের কাছে পৌঁছে যায়। গম্বুজের খুব কাছে তাকে যেতে হয় না, তার আগেই লোহার গম্বুজে তপ্ত হয়ে যাওয়া অনুভব করতে পারে সে। চিৎকার করে সে বলে ওঠে, আমাকে এখানে আজ রাতে থাকতেই হবে। কাজ শুরু হয়ে গেছে, তবে আমার অনুমান সূর্যের প্রথম আলো যতক্ষণ না ওই চুম্বকের ওপর পড়বে ততক্ষণ পর্যন্ত এই গম্বুজ আর কোনো কাজ করবে না। আর সূর্যের প্রথম আলো পড়লে এখানে কি পরিবর্তন হচ্ছে সেটা দেখার জন্য আমাকে থাকতেই হবে। শেষমেশ পার্থ ছাড়া বাকিরা ডক্টর বোসের সাথে ফিরে যায় হোটেলে। কথা হয় কাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব তারা চলে আসবে। সকলে চলে যেতেই বেশ গুছিয়ে বসে পড়ে পার্থ আর সুবর্ণ। অভিযানে আসবে বলে একটা জোরালো টর্চ তার সাথেই ছিল। সেটাকে জ্বালিয়ে ফ্লাস্কে থাকা শেষ কফিটুকু ভাগ করে নিয়ে আরাম করতে থাকে তারা। সুবর্ণ দুশ্চিন্তা যে একটু রয়েই গেছে সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। গভীরভাবে চিন্তামগ্ন হয়ে উঠেছিল সে। পার্থর উপস্থিতি সম্পর্কে যেন তার কোনো খেয়ালই নেই। অবস্থা স্বাভাবিক করতে পার্থ সুবর্ণর কাঁধে একটা আলগা চাপড় মেরে বলে, আরে এখনো এত টেনশন কেন? এক ধাপ যখন এগোনো গেছে তখন বাকিটাও হয়ে যাবে। এখন চিন্তা ছেড়ে পরিবেশটা উপভোগ করো। দেখো, প্রস্তরখণ্ডের মানবী ছাড়া আমাদের সঙ্গ দেওয়ার আর কেউ নেই এখন। এখন যদি কোনো মানবী জীবন্ত হয়ে গিয়ে আমাদের কাছে আসে তাহলে তো আমাদের কপাল পড়তে যাবে। কি বলো? হ্যাঁ? কথাটা বলেই নিজের রসিকতায় নিজেই হাসতে থাকে পার্থ। সুবর্ণ সামান্য হেসে তাকে সঙ্গ দেয়, শুধু মুখে কিছু বলে না তেমন। তারপর আবার দুজনেই চুপ করে যায়। ধীরে ধীরে চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসে। পার্থ নিজের জায়গা ছেড়ে উঠে কাছে একটু পায়চারি করতে থাকে। যতটুকু আলোর বলয়ের আওতায় রয়েছে ততটুকুই একটু দেখার চেষ্টা করে সে। ক্ষীণ আলো আর গাঢ় অন্ধকারের ছাই রঙের সমন্বয়ে একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে যেন। পাথুরে মানব মানবী কেমন জীবন্ত মনে হয়। কয়েক শত বছর ধরে এরাই যেন জায়গাটা রক্ষা করে চলেছে। বহু ইতিহাসের সাক্ষী এরা। কর্ণের কবচকুণ্ডলের খোঁজ নিশ্চয়ই এরা জানে। এমন অনেক কিছুই তারা জানে যা সাধারণ মানুষের জানার বাইরে। আচ্ছা, এরা কি বলতে পারবে কৃষ্ণার হঠাৎ কি হলো যে তার সঙ্গ পরিত্যাগ করল? নাকি এরা তাকে বলতে পারবে কৃষ্ণার মন জুড়ে কি চলছে এই মুহূর্তে? নিজের ভাবনায় নিজেই তলিয়ে যায় পার্থ। হঠাৎ সে শান্ত গলায় সুবর্ণকে প্রশ্ন করে, আমি চলে আসবার পর কৃষ্ণার সাথে তোমার কি কথা হয়েছিল বলনি কিন্তু? হঠাৎ এমন প্রশ্নে একটু থতমত খেয়ে যায় সুবর্ণ। তার মনের মধ্যে সন্দেহ হয় যে পার্থ কি তাহলে তার আর কৃষ্ণার সম্পর্কের ব্যাপারে কোনো ইঙ্গিত করতে পেরেছে। পর মুহূর্তেই নিজেকে সামলে সে বলে ওঠে, তোমাকে তো সেই দিনই বলেছিলাম। তুমি চলে আসার পর সে শুধু মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়েছিল। আমার কোনো প্রশ্নের উত্তর সে দেয়নি। তোমাকে তো আগেও বলেছি, আজও বলছি, যে চলে যেতে চায় তাকে আটকে রেখে কোনো লাভ নেই। সুবর্ণর এই কথা শুনে আর কোনো কথা বলে না পার্থ। আরও কিছুক্ষণ পায়চারি করে তারপর ক্লান্ত শরীরে শুয়ে ঘুমিয়ে পড়ে। সে ঘুমিয়ে পড়তেই নিশ্চিন্ত মনে গাইডকে একটা ইমেল করে সুবর্ণ। বেশ কিছু দরকারি রিসার্চের ফাইল অ্যাটাচ করে শেষে লিখে দেয়, আশা করছি এর বেশি কিছু লাগবে না আপনার, আর এতেই হয়ে যাবে। বাকিটা তো প্রমাণ সাপেক্ষ। ইমেল লিখে কৃষ্ণার উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত মেসেজ ছেড়ে রাখে সুবর্ণ। মেয়েটাকে এখনও চেনা বাকি, জানা বাকি। তাই আগেই অনেক কথা বলে
সম্পর্ক জটিল করতে চায় না সুবর্ণ। ঘুমন্ত পার্থর মুখের দিকে তাকিয়ে একটু মায়া হয় সুবর্ণর। মনে মনে বলে, এটাই তোমার ভবিতব্য, এটা আমাদের ভবিতব্য। জীবনটা যে একটা যুদ্ধ পার্থ, জীবনটা একটা যুদ্ধ। আর এইবার এই যুদ্ধে আমি জয়লাভ করবই। আমাকে কেউ হারাতে পারবে না। ওই হারিয়ে ফেলা শক্তি শুধু আমার, ওটাকে আমি পুনরুদ্ধার করব, তোমরা কেউ নও। ওই শক্তি আমাকে পেতেই হবে। আমি হারতে শিখিনি। আমি অনেক অনেক কষ্ট সহ্য করেছি। কিছুতেই আমি হার মানব না, কিছুতেই না। সকালে সুবর্ণর আওয়াজে ঘুম ভাঙে পার্থর। রাতে নিজের অজান্তেই গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল। সুবর্ণর ধাক্কায় হুড়মুড় করে উঠে বসল পার্থ। চোখের পাতা স্পষ্টভাবে খুলতেই সুবর্ণর উজ্জ্বল মুখখানা দেখতে পায় পার্থ। এক ঝটকায় ঘুমের শেষ রেশটুকু কাটিয়ে উত্তেজিত গলায় পার্থ জিজ্ঞাসা করে, কিছু হয়েছে নাকি? গম্বুজ খুলেছে? সুবর্ণ ইশারায় চুপ করতে বলে পার্থকে। তারপর তার হাত ধরে তাকে টেনে নিয়ে যায় লোহার গম্বুজের কাছে। তখন সূর্যের প্রথম রশ্মি এসে স্পর্শ করেছে প্রধান মন্দিরের চূড়ায় রাখা গম্বুজটির উপর। গত রাতে ব্যাটারির সাহায্যে ইলেকট্রিসিটির উৎস সব সময় নিয়ন্ত্রণ করেছে সুবর্ণ। খুব বেশি তরঙ্গ চলে গেলে চুম্বকের গুণ নষ্ট হয়ে যেতে পারে, আবার একটুও শক্তি না গেলে এক্সপেরিমেন্ট বন্ধ হয়ে যেতে পারে। তাই নিয়ন্ত্রণ করা খুব দরকার ছিল। তারপর সূর্যের প্রথম রশ্মি প্রথম আলো চুম্বকের উপর পড়তেই একটা অভাবনীয় ঘটনা ঘটতে থাকে সেইখানে। সুবর্ণর ধারণাকে সম্পূর্ণ সঠিক করে দিয়ে হঠাৎ করে লোহার গম্বুজ ধীরে ধীরে ঘুরতে শুরু করে। এ যেন সমুদ্র মন্থনের পুনরাবির্ভাব। এখন এই মন্থনের মধ্য থেকে বিষ বেরোবে না অমৃত, সেটাই দেখার। নির্বাক দর্শক হয়ে চুপচাপ প্রত্যেকটা ঘটনা খুঁটিয়ে দেখতে থাকে পার্থ আর সুবর্ণ। প্রায় মিনিট 10 একইভাবে ধীরে ধীরে লোহার গম্বুজটা প্যাঁচের পর প্যাঁচ ঘুরিয়ে নিজে থেকেই ঘুরে উপরের দিকে উঠতে থাকে। তারপর এক সময়ে এই ঘূর্ণন নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তারপর আবার সবকিছু নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সুবর্ণ আর পার্থ নিজে থেকেই একটু একটু করে এগিয়ে যায় গম্বুজের কাছে। ঠিক তখনই সুবর্ণ একটা হ্যাঁচকা টানে পার্থকে জায়গা থেকে সরিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। তার প্রায় সঙ্গে সঙ্গেই লোহার বলয়ের উপরিভাগে একটা বিশাল যান্ত্রিক আওয়াজ করে খুলে যায়। এতদিনের অচলায়তন খুলে যাওয়ায় লোহার গম্বুজের খানিকটা একটু ভেঙে পড়ে। সবকিছু আবার থেমে যাওয়ায় সুবর্ণ আর পার্থ আবার ধীরে ধীরে গম্বুজের কাছে চলে যায়। তবে গম্বুজটা যেহেতু মাটি থেকে অনেকটা উঠে গিয়েছে, তাই তার ভিতর আদৌ কিছু আছে কিনা সেটা কোনোভাবেই তারা দেখতে পায় না। এদিকে তাদের অদম্য কৌতূহল তাদের দুজনকে প্রায় দিশেহারা করে তুলেছে। বাধ্য হয়েই গম্বুজের ভিতর ঢোকার প্রয়াস থামাতে হয় তাদের। ডক্টর বোসের কাছে খবর পৌঁছে দেয় পার্থ। সাথে এটাও জানাতে ভুলে না যে একটা ফোল্ডিং সিঁড়ি বা মুইয়ের ভীষণ দরকার। ঘণ্টাখানেকের মধ্যেই ডক্টর বোস এবং বাকিরা এসে হাজির হয় গম্বুজের কাছে। ডক্টর বোস এগিয়ে এসে জিজ্ঞাসা করেন, ব্যাপার কি? আমাকে একটু খুলে বলো তো সবকিছু। পার্থ ডক্টর বোসকে সবকিছু পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে শুরু করলে সুবর্ণ ফোল্ডিং মইটা সকলের সাথে ধরাধরি করে গম্বুজের কাছে নিয়ে গিয়ে দাঁড় করায়। সকলের উদ্দেশ্যে সুবর্ণ বলে, আমার মনে হয় সকলের ভেতরে ঢুকে দেখার কোনো দরকার নেই, বরং আমি আর পার্থ একবার যাই। আমরা গিয়ে দেখে শুনে তারপর চিৎকার করে সবাইকে জানাচ্ছি। কি আছে না আছে একবার তো দেখতে হবে। যদি আমাদের কোনো বিপদ হয় তাহলে বাইরে থাকা সকলে কিন্তু আমাদের সাহায্য করতে পারবে। সুবর্ণর কথায় সকলেই একমত হয়। উপস্থিত সকলেই
সুবর্ণ আর পার্থকে গম্বুজের ভিতরে ঢুকতে সাহায্য করে। ফোল্ডিং সিঁড়ি দিয়ে উপরে উঠে গম্বুজের কাছে যেতেই সুবর্ণ আর পার্থ দেখতে পায় নিচে যাওয়ার জন্য একটা সিঁড়ি রয়েছে গম্বুজের গা বেয়ে। তারা দুজনেই গম্বুজের ভিতরে ঢুকে ওই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামতে থাকে। একসময় তাদের দুজনের সম্পূর্ণ দেহটা গম্বুজের ভিতরে ঢুকে যায়। বাইরে থেকে কেউ তাদের আর দেখতে পায় না। ডক্টর বোস একটু অধৈর্য হয়ে চিৎকার করে জিজ্ঞাসা করেন, আর তোমরা দুজনে ঠিক আছো তো? কিন্তু ডক্টর বোসের প্রশ্নের কোনো উত্তর কেউ দেয় না। বেশ কিছুক্ষণ এইরকম নিশ্চুপ হয়ে থাকে সবকিছু। ডক্টর বোস আরও উত্তেজিত হয়ে বলেন, আর কি মুশকিল, আর কোনো উত্তর দিচ্ছ না কেন? আর ইউ বোথ অল রাইট? ভিতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে বাইরে, আমরা ঠিক আছি স্যার, নো প্রবলেম, আর একটু সময় লাগবে উপরে উঠে আসতে। উত্তর পেয়ে একটু নিশ্চিন্ত হয় ডক্টর বোস। এদিকে নিচে নেমে অন্ধকার একটা গলিপথের সামনে এসে পড়ে পার্থ আর সুবর্ণ। অন্ধকারে চোখ ধাঁধিয়ে যাওয়ায় কিছুটা সময় পর একটা আবছা ক্ষীণ আলো নজরে পড়ে তাদের। একটা লোহার গম্বুজের ভিতরে থাকা গলিপথে আলোর উৎস ঠিক কোথা থেকে এলো সেটা বুঝতে হবে আগে। পার্থ অবাক হয়ে বলে, সুবর্ণ, এই লোহার গম্বুজের মধ্যে আলোর উৎস এলো কোথা থেকে ভাই? আর এগুলো কি ঠিক হবে না? মানে যদি কোনো বিপদে পড়ি আমরা, তার চেয়ে কয়েকজনকে ডেকে পাঠালে ভালো হতো না? সুবর্ণ পার্থর প্রস্তাব নস্যাৎ করে দিয়ে বলে, দেখো, বড় কিছু পেতে হলে এইটুকু ঝক্কি তো আমাদের নিতেই হবে। যদি তোমার খুবই ভয় লাগছে তাহলে না হয় তুমি ফিরে যাও। পার্থ আর কিছু বলে না, চুপচাপ সুবর্ণের পিছন পিছন চলতে থাকে। সুবর্ণ এক নিঃশ্বাসে আলোর উৎসর দিকে এগিয়ে চলে। অদম্য উৎসাহে তাড়াতাড়ি চলতে থাকে সুবর্ণ। প্রায় দৌড়ে হাঁপাতে হাঁপাতে পৌঁছে যায় আলোর উৎসর কাছে। কিন্তু সেখানে পৌঁছে জ্বলন্ত কোনো বস্তু বা কিছুই নজরে পড়ে না তাদের, বরং দুটো কাঁচের দেওয়াল নজরে পড়ে। একটা কাঁচের দেওয়ালে একটা সূক্ষ্ম সূর্যরশ্মি এসে পড়ায় সেটা থেকে রিফ্লেক্ট করে আরও একটা কাঁচের দেওয়ালে সেই আলোর রশ্মি এসে পড়ায় সেখান থেকে আলোর বিচ্ছুরণ ঘটে। আলোর রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের ফলে সে আলোর উৎস তৈরি হয়েছে। সুবর্ণ উত্তেজিত গলায় বলে, দেখছো, দেখতে পাচ্ছ? দেখো, একদিন আমি তোমাকে বলেছিলাম যে জীবনে সব কিছুই কিন্তু বিজ্ঞানের ওপর দাঁড়িয়ে, বিজ্ঞানের ওপর ভিত্তি করেই কিন্তু সব তৈরি হয়েছে। দেখো দেখো, দেখছো এখানে কি সাংঘাতিক একটা ইঞ্জিনিয়ারিং কাজ করছে। পার্থ এতটাই অবাক হয়েছে সবকিছু দেখে যে কোনো কিছুই বলতে পারে না। পার্থ শুধু সুবর্ণর দিকে তাকিয়ে একটা সম্মতিসূচক মাথা নাড়ায়। সে একটা ঢোক গিলে বলে, কি করে এসব হচ্ছে বলতো? কোন যুগে এই ব্যবস্থা তৈরি হয়েছে বলতো? পার্থর কথা রেশ ধরেই বলে সুবর্ণ, সেটা খোঁজা তো তোমার কাজ। দেখো, প্রথমে মন্দিরের চূড়ায় থাকা শক্তিশালী চুম্বক তার সাহায্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, আর সেটার প্রভাব পড়ছে এই ধাতুর তৈরি গম্বুজের ওপর। সেই ফিল্ডের এফেক্ট সম্পূর্ণ হবে সূর্যের প্রথম রশ্মি যদি সরাসরি এখানে পড়ে। আমি তোমাকে কাল বলেছিলাম না, একটা কোনো শক্তির প্রয়োগ করা হয়েছে চুম্বকের ওপর। এখন মনে হচ্ছে কোনো লোহার চাকতির ওপর ওই চুম্বক বসানো থাকায় তাতে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে থাকতে পারে, আর তার প্রভাবেই এই লোহার গম্বুজটা এইভাবে খুলে বেরিয়ে এসছে। আর তার ফলে সূর্যের রশ্মি ঢুকে এই অন্ধকার বলয়ের মধ্যে থাকা গলিপথটা আমাদের সামনে আবিষ্কার করেছে। সেই আলোর রিফ্র্যাকশন আর রিফ্লেকশনের জন্য এই আলোর ছটা তৈরি হয়েছে। আর তৈরি হয়েছে যখন, তখন নিশ্চয়ই কিছু একটা দেখানোর জন্যই তৈরি হয়েছে। চলো আরেকটু এগিয়ে দেখি।
অমূল্য রত্ন পাওয়া গেলেও পেতে পারি। একরকম দৌড়ে দৌড়ে দুটো কাঁচের দেওয়ালের মধ্যে চলে যায় তারা। সেখানে গিয়ে একটা ধাতুর তৈরি বাক্স নজরে আসে তাদের। বাক্সটা দেখে আরো উত্তেজিত হয়ে ওঠে দুজনেই। একসঙ্গে প্রায় দৌড়ে গিয়ে বাক্সটা জড়িয়ে জাপটে ধরে সুবর্ণ আর পার্থ। বহু বছরের ব্যবধানে জং ধরেছে বাক্সে, তবুও টানাটানি করে বাক্সটা একসময় খুলে ফেলে তারা দুজনে। আর তখনই তাদের সামনে চলে আসে তাদের বহু আকাঙ্ক্ষিত গুপ্তধন। শুধু তাদের কেন, বছরের পর বছর সর্বকালের সব মানুষ কর্ণের কবচকুণ্ডলের রহস্য ভেদ করতে কত না কি করেছে। আজ সেই মহামূল্যবান দুর্মূল্য কবচকুণ্ডল তাদের সামনে। উত্তেজনায় কাঁপতে থাকে তারা দুজনেই। সোনার তৈরি একটি ছোট্ট কবচ আর কুণ্ডল হাতে তুলে নেয় তারা। অস্বাভাবিক উত্তেজনায় হাত কাঁপতে থাকে পার্থর। হাত থেকে কুণ্ডলটা পড়ে যায় তার। একটা জোরালো ধমক দিয়ে ওঠে সুবর্ণ তাকে, প্রায় চিৎকার করে বলে, কি অদ্ভুত তুমি! হ্যাঁ, এত কষ্ট করে যাকে তুমি উদ্ধার করলে তাকে নিয়ে এতটা ক্যাজুয়াল হতে পারলে? আরে কি করে? হাত থেকে তোমার পড়ে যায় কি করে পারত? ঠিক এই কারণে তোমার এই ক্যাজুয়াল ব্যবহারের জন্যই কিন্তু কৃষ্ণার মতো সেন্সিবল মেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে। বরং বলা ভালো, সে বাধ্য হয়েছে তোমায় ছেড়ে যেতে। হঠাৎ কৃষ্ণার নাম শুনে একটু থমকে যায় পার্থ। তার চোখ দুটো দপ করে জ্বলে ওঠে একবার। তারপর খুব স্পষ্টভাবে জিজ্ঞাসা করে, তাহলে তোমার সঙ্গে কৃষ্ণার কথা হয়েছে, তাই না? আর এই সামান্য ব্যাপারে তুমি এতটা রিয়্যাক্ট করছো কেন সুবর্ণ? সুবর্ণ রাগে গজরাতে গজরাতে বলে, একদম বাজে বকবে না। আমি না থাকলে এই জিনিস তুমি বা তোমাদের কেউই কোনোভাবেই খুঁজে পেত না এত সহজে। তাই এই জিনিসের ওপর সর্বাধিক অধিকার আমার। আর এই জিনিস আমি খুব ভালো করে সামলাতে পারি। এই কথাটা কানে ঢুকিয়ে নাও পার্থ। কথাগুলো বলে পার্থর হাত থেকে বাক্সটা প্রায় কেড়ে নিয়ে গলি পথ ধরে ফিরে যেতে থাকে সুবর্ণ। তবে পার্থর মনের মধ্যে একটা অবিশ্বাসের বীজ বপন করা হয়ে যায়। অনেক প্রশ্নের ভিড় এসে জমা হয় তার মনের মধ্যে। ফিরে যেতে যেতে ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটে ওঠে সুবর্ণর। সে মনে মনে বলে, জানামি ধর্মং ন চ মে প্রবৃত্তি, জনম ধর্মং ন চ মে নিবৃত্তি, কেনাপি দেবেন হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করোমি। অর্থাৎ আমি ধর্ম জানি, কিন্তু তাতে আমার প্রবৃত্তি নেই। আমি অধর্মকে জানি, কিন্তু তা থেকে আমার নিবৃত্তি হয় না। আমার হৃদয়ে যে দেবতার বসবাস, আমাকে তার নির্দেশেই সব কাজ করতে হয়। সেই দেবতার নাম কামনা। গম্বুজ পেরিয়ে সুবর্ণ আর পার্থ বেরিয়ে আসতেই পার্থর হাতে কবচ কুণ্ডল সহ বাক্সটা তুলে দেয় সুবর্ণ। স্মিত হেসে সুবর্ণ বলে, এই নাও তোমার রিসার্চের ফলাফল। আসলে এত কষ্ট করে যে জিনিসটা উদ্ধার করা হলো, সেটা যে তোমার হাত থেকে পড়ে যাবে তাই দেখে একটু বেশি রিয়্যাক্ট করেছিলাম। কিছু মনে করো না ভাই। এই নাও, রিসার্চ গাইডের কাছে তুমি এটা নিয়ে যাও। পার্থ আর কোনো কথা বলে না। একটা সম্মতিসূচক ঘাড় নেড়ে বাক্সটা নিজের হাতে তুলে বাকি সকলের সামনে চলে যায়। আসলে সুবর্ণ যথেষ্ট বুদ্ধিমান। পার্থর মনে যে সন্দেহ দানা বেঁধেছে
সেটা তার অভিব্যক্তি দেখে সুবর্ণ বুঝতে পারে এই মুহূর্তে পার্থর মনের মধ্যে সন্দেহের বীজ বপন হওয়াটা মোটেই কাজের কথা নয়, কারণ এখনও একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গিয়েছে। তার আগেই যদি পার্থ সতর্ক হয়ে যায় তবে সেই কাজটা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠবে। তার চাইতে সুবর্ণর কাছে সাময়িক হার মেনে নিতে ক্ষতি কি? যখন সবটাই যুদ্ধ, তখন যুদ্ধে এইটুকু ছল করা অনৈতিক মোটেও নয়। এই সবই তো শ্রীকৃষ্ণের লীলা। মনে মনে কথাগুলো ভেবে একটু হেসে আবার পার্থর পিছন পিছন হাঁটতে থাকে সুবর্ণ, বাইরে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাদের জন্য। তারা উল্লাসে ফেটে পড়ে সবকিছু দেখে। বিশেষ করে ডক্টর বোস এগিয়ে এসে করমর্দন করেন পার্থ আর সুবর্ণর সাথে। তিনি বলেন, এক্সেলেন্ট এক্সেলেন্ট, ইউ বোথ হ্যাভ ডান এ মার্ভেলাস জব। আর তোমাদের অ্যাওয়ার্ড পাওয়া উচিত। আমি অবশ্যই রেকমেন্ড করব তোমাদের দুজনের নাম। তার আগে আমাকে বলো, ভেতরে কি হলো সব কিছু খুলে বলো। পার্থ কিছু বলতে যাওয়ার আগেই সুবর্ণ দৃঢ়ভাবে সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ করতে শুরু করে সকলের কাছে। বিস্ময়ে অবাক হয়ে যায় সকলেই। সব কথা শোনার পর ডক্টর বোস এগিয়ে এসে সুবর্ণর কাঁধে চাপড় দিয়ে বলে, কংগ্রাচুলেশন ইয়াং ম্যান, সাবাস। তুমি না থাকলে এত কিছু কখনোই সম্ভব হতো না। বৈজ্ঞানিক যুক্তি দিয়ে এই সমস্ত কিছু তোমার জন্যই সম্ভব হয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভাবে এই সব কিছুই কিন্তু তোমার কেরিয়ারের জন্য অত্যন্ত বর্ণময় একটা অধ্যায় হয়ে রইল। বাকিরাও এক বাক্যে ডক্টর বোসকে সমর্থন করল। পার্থ যেন কোথাও হারিয়ে যায় সুবর্ণের নতুন পাওয়া উজ্জ্বলতার সামনে। এই সমস্ত কর্মকাণ্ডের নেতা হয়ে ওঠে সুবর্ণ। পার্থর খারাপ লাগলেও মুখে কিছু বলল না সে। সুবর্ণকে ভীষণ অন্যরকম লাগছে তার এতদিনের বন্ধু কি তবে নাম প্রতিপত্তির জন্যই বদলে যেতে শুরু করেছে, নাকি এর পেছনে আরও কোনো উদ্দেশ্য রয়েছে যা পার্থ জানে না? কৃষ্ণা তাকে প্রত্যাখ্যান করায় আর কারোর প্রতি বিশ্বাস রাখতে পারে না পার্থ। তাই নিজের মনে মনে ঠিক করে যে সুবর্ণকে খুব ভালোভাবে নজরে রাখবে সে। মনে মনে অনেক কথা ভাবলেও মুখে একটা আলগা হাসি ঝুলিয়ে রাখে পার্থ। তারপরে ভীষণ ব্যস্ততার মধ্যে ঘটনাগুলো ঘটে। সরকারের কাছে এই সমস্ত আবিষ্কারের কথা নথিভুক্ত করা হয়, তবে সদ্য উদ্ধার করা কবচকুণ্ডল তখনই তুলে দেওয়া হয় না সরকারের কাছে, কারণ এই নিয়ে আরও অনেক রিসার্চ করা বাকি। স্পেশাল পারমিশন করে সেটা সুবর্ণ ও পার্থর হেফাজতে রেখে দেওয়া হয়। তারপর আরও অনেক কিছু নথিভুক্ত করে অবশেষে হোটেলে ফিরে আসে সকলে। এক বিশাল অভিযানের পর একটা সুন্দর ঘুমের ভীষণ দরকার, তাই তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে পার্থ আর সুবর্ণ ঘুমিয়ে পড়ে। গভীর ঘুমে তলিয়ে যেতে খুব বেশি সময় লাগে না দুজনের, তবে বহুক্ষণেই শান্তির ঘুম স্থায়ী হয় না সুবর্ণর। হঠাৎ পার্থর ধাক্কায় তার ঘুম ভেঙে যায়। ঘুম জড়ানো চোখে তাকিয়েও পার্থর মুখের হিংস্রতা স্পষ্ট দেখতে পায় সুবর্ণ। পার্থ হিস হিস করে বলে, এত বড় বেঈমান সুবর্ণ, তোমাকে আমি ভাইয়ের স্থান দিচ্ছিলাম, তুমি কিনা আমার পেছনে এত বড় ষড়যন্ত্র করলে। তুমি সবকিছু জেনেও কৃষ্ণার সাথে সম্পর্কে লিপ্ত হয়েছ কি করে? তোমরা দুজনে এত বড় বেঈমান। আর তুমি তো আমার সবকিছু জানো। তুমি তো জানো, বলো আমি কৃষ্ণাকে কতটা ভালোবাসি। তুমি কি করে? আমাকে বলো, আমাকে সবকিছু খুলে বলো, নাহলে আমি তোমাকে প্রাণে মেরে দেব। সুবর্ণর মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। সে শান্তভাবে হেসে খুব ধীরে ধীরে উঠে বসে বলে, ও এই ব্যাপার, আমি ভাবলাম কি নাকি। সুবর্ণর কথায় আরো উত্তেজিত হয়ে ওঠে পার্থ। সে দাঁতে দাঁত ঘষে বলে, এটাকে তুমি সামান্য ব্যাপার বলে ভাবছো? তুমি কি মানুষ? আমি তোমাকে মেরে ফেলবো,
আমি তোমাকে শেষ করে ফেলবো। কথাটা বলেই প্রায় ছুটে এসে সুবর্ণর কলার চেপে ধরে পার্থ, কিন্তু সুবর্ণ নিজেকে বাঁচিয়ে নেয় পার্থর হিংস্র কবল থেকে। এইবার সুবর্ণ খুব কড়া গলায় বলে, চুপ, একদম চুপ। আমার সামনে একজন এত জোরে কথা বলবে আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, এটা ভেবো না পার্থ। আর একটা কথা বলি, তুমি নিশ্চয়ই আমার আর কৃষ্ণার কথোপকথন আমার ফোন থেকে পড়েছ, আমি সেটা জানি। তাহলে তোমাকে জানিয়ে রাখি, আমি চেয়েছিলাম বলেই তুমি এই কাজ করতে পেরেছ। আমি না চাইলে তুমি কোনো দিনও কিন্তু এই ঘটনা জানতেও পারতে না। আমি কোনো ছল করিনি পার্থ। কৃষ্ণা নিজেই আমার কাছে ধরা দিয়েছে। আর কেন ধরা দিয়েছে জানো? কারণ আমি তোমার থেকে অনেক বেশি শ্রেষ্ঠ। সুবর্ণর ব্যবহারে হতবাক হয়ে যায় পার্থ। সবকিছু কেমন তালগোল পাকিয়ে যায় তার কাছে। চুপ করে এক জায়গায় বসে থাকে পার্থ। পার্থকে নিস্তেজ হয়ে যেতে দেখে সুবর্ণ একটু হেসে বলে, এইটুকুতে যদি এত ভেঙে পড়ো ভাই, তাহলে যে আরো সবকিছু জানতে পারলে তুমি তো মাটিতে মিশে যাবে। হ্যাঁ, তুমি তো মাটিতে মিশে যাবে। আজ তোমার সামনে এই মহাযুদ্ধের জবনিকা পতন ঘটাবো আমি। আমি আমি এই মহাযুদ্ধের পতন ঘটাবো। তার আগে একটু গুছিয়ে বসা যাক, কি বলো? হ্যাঁ, মুখোমুখি দুটো চেয়ারে বসে পার্থ আর সুবর্ণ। সুবর্ণ একটা স্কচের বোতল থেকে সোনালি রঙের তরল ঢেলে দেয় দুটো গ্লাসে। একটা গ্লাস পার্থর দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও, এটা খুবই দরকার হবে পার্থ। তোমার এবং আমার দুজনেরই প্রয়োজন। নার্ভ যে স্ট্রং রাখতে হবে। অনিচ্ছা সত্ত্বেও গ্লাসটা হাতে ধরে নেয় পার্থ। তারপর একটু হেসে সুবর্ণ বলে ওঠে, তোমার আমার যুদ্ধ শুরু করেছেন তোমার জন্মদাত্রী। তোমাকে বলে রাখি, তোমার যিনি জন্মদাত্রী উনি আমারও জন্মদাত্রী। পার্থ লাফিয়ে চিৎকার করে বলে, মুখে যা নয় তাই বলবে না। তোমার জিভ টেনে ছিঁড়ে দেবো এবার আমি। পার্থকে খুব ঠান্ডা মাথায় থামিয়ে দিয়ে সুবর্ণ বলে ওঠে, শোনো শোনো, এতটা উত্তেজিত হয়ে পড়ো না। তুমি সত্যি আমার ভাই। শোনো, আমি কোনো প্রমাণ ছাড়া একটা কথাও বলি না। তোমার মা বা আমাদের মায়ের অবৈধ সন্তান আমি। আমার জন্মদাতা আমাকে মানুষ করেছেন। আমার অস্তিত্ব যখন সুমিতা দেবী টের পান, তখন তার এবং আমার বাবার বিয়ে হয়নি। কিন্তু আমার জন্ম হওয়া নিয়তিতে ছিল বলেই হয়তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমার আগমন বার্তা জানতে। আর জানতে পারার পর কিছুই করার ছিল না পার্থ। খুবই সাবধানে লোকচক্ষুর আড়ালে আমার জন্মের ব্যবস্থা করে দেন আমার জন্মদাতা। আমার জন্ম হতেই সুমিতা দেবী আমার দায়িত্ব নিয়ে অস্বীকার করেন আর আমার বাবার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে আসেন। কারণ ততদিনে তোমার বাবা, যিনি অত্যন্ত উচ্চপদস্থ কর্মচারী, তার সাথে সুমিতা দেবীর পরিচয় ঘটে গিয়েছে। তাকে সব কিছু আড়ালে রেখে আমার কথা ভুলে সে বছর খানেকের মধ্যে আবারও বিয়ে করে। আর সেই বিয়ের বৈধ সন্তান তুমি। সব শুনে পার্থ অবিশ্বাসে অস্থির হয়ে ওঠে। তাকে থামিয়ে দিয়ে সুবর্ণ আবার বলে, দাঁড়াও পার্থ, আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে আমার জন্মদাত্রীর পরিচয় বলে গিয়েছিলেন, আর সেই থেকে আমি আমার যুদ্ধ শুরু করেছি। ভাগ্য আমার সহায় আছেই, তাই তো জানতে পারলাম সেই ভদ্রমহিলার বৈধ সন্তান তুমি। তারপর তো তুমি জানোই, আমি নিজে এসে তোমার সঙ্গে পরিচয় করি। তারপর বন্ধুত্ব আরও গাঢ় হতে শুরু করে। ব্যাস, আমার কাছে সুযোগ হয়ে যায় তোমার বাড়ি যাওয়ার।
তারপর তোমার বাড়ি গিয়ে শুরু করি প্রমাণ জোগাড় করার চেষ্টা। ভদ্রমহিলার ঘরে ঢুকে তার চিরুনি থেকে চুল সংগ্রহ করা তো আমার কয়েক মিনিটের ব্যাপার ছিল। তারপর মেঝেতে তেল ছড়িয়ে রেখে তাকে ফেলে তার রক্তপাত করানো সবই আমার খেলা, সব। তুমি গাড়ি বের করতে গেলে আমি তার ক্ষতস্থানে আমার রুমাল চেপে ধরে রাখি। পরে সেই রুমাল আর চুল সাথে আমার শরীর থেকে কিছু স্যাম্পল পাঠিয়ে দিলাম ডিএনএ টেস্টের জন্য। যখন তার রেজাল্ট পজিটিভ এলো আমার জেদ আরও বেড়ে যায়। সেই টেস্টের রিপোর্ট দেখে আমি তোমার বাড়ি যাওয়া শুরু করি। ব্যাস, তারপর আরও বদ্ধপরিকর হয়ে যাই আমার নিজের খেলায়। রচনা করি এক চক্রব্যূহ। এ যেন এক মহাভারতের চক্রব্যূহ পার্থ, মহাভারতের চক্রব্যূহ। ভেবে দেখো, আমাদের দুজনের মাও এক, একজন তার বৈধ সন্তান আর একজন অবৈধ। ঠিক যেন আমি কর্ণ আর তুমি অর্জুন পার্থ। দেখো, আমি সব সময় মেনে এসেছি যে কর্ণর সাথে ছল করা না হলে তাকে কোনোভাবেই অর্জুন হারাতে পারতো না। তাই ঠিক করলাম এই যুগের কর্ণের সাথে আমি কোনো অবিচার হতে দেব না। এই যুদ্ধ আমি শেষ করব, এই চক্রব্যূহ আমি রচনা করেছি। আর এরপর থেকে সব উলটপুরাণ শুরু হবে, সব। ব্যাস, শুরু হয়ে গেল আমার খেলা, মহাভারতের খেলা। এই যুগে কর্ণের খেলা পার্থ। আমার রচিত যুদ্ধ প্রণালী এখনো শেষ হয়নি। কি বুঝলে? চুপ করে বসে থাকা পার্থ ধীরে ধীরে বলে, আমার বাড়িতে থাকবার সময় তুমি কারুর সাথে একটা রেজাল্ট নিয়ে কথা বলছিলে, সেটা বুঝি ওই ডিএনএ টেস্টের কথাই বলছিলে, তাই না? এই তো সব বুঝতে পারছো, সব খুব সহজেই বুঝতে পারছো। মনে আছে পার্থ, একদিন তুমি আমাকে কর্ণ আর অর্জুনের পূর্ব জীবনের ঘটনা শুনিয়েছিলে। মহাভারতের যুদ্ধের পর সেই সম্পর্কের পরিণতি হলেও সঠিক ছিল না, কিন্তু তাই কলিযুগে আবার শুরু করলাম কর্ণ আর পার্থর যুদ্ধ। যাই হয়ে যাক, এরপর থেকে শুধু কেড়ে নেওয়ার খেলা। আমি শুধু কেড়ে নেওয়ার খেলায় রপ্ত হয়েছি। কর্ণের যা যা পাওয়ার ছিল, যা কিছু তার নিজের ছিল, সব কিছু ফিরিয়ে নিতে হবে। দেখো, এখানে আমাকে বিশেষ কিছু করতে হয়নি, কিন্তু তুমি সুদর্শন, কিন্তু তুমি সুপুরুষ নও। আর কৃষ্ণার কথা শুনে আমার মনে হয়েছিল সে তার জীবনে এমন একজন পুরুষের সঙ্গ চাইছে যে শুধু প্রেমিকের নয়। তাই তোমার সাথে বেশি করে আমি মিশতে শুরু করেছিলাম, ছবি তুলতে শুরু করলাম, যাতে কৃষ্ণার কাছে আমার পরিচয়টাও পৌঁছে যায়। তারপর নিজস্ব সাজে সেজে যখন আমি মন্দিরে উপস্থিত হয়েছিলাম, তারপর থেকে আমাকে আর তেমন কোনো কষ্ট করতে হয়নি পার্থ। সে আমাকে দেখে নিজে থেকেই ধরা দিয়েছিল, বুঝেছো? পার্থ উত্তেজিত হয়ে কিছু বলতে যাচ্ছিল। সুবর্ণ তাকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলে, শুরু হলো উলটপুরাণ, শুরু হলো। হ্যাঁ, ভেবে দেখো পার্থ,
দ্রৌপদীর স্বয়ম্বর সভায় কর্ণকে বাধা দেওয়া না হলে সেদিন কিন্তু দ্রৌপদীকে অর্জন করত কর্ণ। তাহলে কোনো দোষ ছাড়াই তার প্রতি কেন অবিচার হয়েছিল বলতে পারবে? পার্থ উত্তেজিত হয়ে দাঁড়াতে চেষ্টা করলেও নেশার ঘরে পড়ে যায় শোভায়। হাঁপাতে হাঁপাতে সে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো সুবর্ণ? নিজের সাথে কর্ণের তুলনা করছো তুমি? তুমি তো মানসিকভাবে অসুস্থ। আর কোনো কথা বলতে পারে না পার্থ। তার স্নায়ুর ওপর ভীষণ চাপ পড়ছে। গ্লাসে থাকা তরলটা গলায় ঢেলে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করে পার্থ। সুবর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, সে আমি যাই হই না কেন, আমাকে আর হারানো সম্ভব নয়। কারণ আমার কবচ কুণ্ডল আমি উদ্ধার করেছি পার্থ। আর তার ফলে তুমি হাজার চেষ্টা করলেও আমাকে হারাতে পারবে না। নিরপেক্ষ বিচার করে দেখো পার্থ, আমি ছাড়া এত সহজে এই কবচ কুণ্ডল কেউ কি খুঁজে পেত? আমার প্রাপ্য আমি উদ্ধার করেছি, এটা শুধুই আমার। কথাগুলো বলেই নিজের পকেট থেকে কবচ কুণ্ডল বের করে দেখায় সুবর্ণ। পার্থ বুঝতে পারে সে সম্পূর্ণ নিজের বিশ্বাসে, নিজের অজান্তেই কর্ণের সাথে মিশে গিয়েছে। কিন্তু পার্থর শরীরে আর শক্তি নেই তাকে বাধা দেওয়ার, কারণ সত্যি তার থেকে অনেক বেশি সুপুরুষ সুবর্ণ। সুবর্ণর ঠোঁটে একটা হিংস্র হাসি ফুটে ওঠে। তারপর ধীরে ধীরে হিংস্র গলায় সুবর্ণ বলে, তাছাড়া তুমি এবার তৈরি হও, কারণ তোমাকে এবার যে খবরটা দেব তার ফলে তুমি আর কথা বলার অবস্থায় থাকবে না। তোমার রিসার্চ পেপার, তোমার অ্যাচিভমেন্ট সবটুকু পাবলিশ করে দেওয়া হয়েছে, তবে সেটা তোমার নাম ছাড়াই। এমনকি কবচ কুণ্ডলের অভিযানে থেকেও তোমার নামটা সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে পার্থ। মহাভারতের যুদ্ধে তোমরা সম্পূর্ণ ছল করে জিতেছিলে। এবার আমার পালা। আমি কর্ণ, আমি সর্বকালের শ্রেষ্ঠ বীর, আমি অজেয়। আর এই সব কিছু করতে আমাকে কে সাহায্য করেছে জানো? তোমার রিসার্চ গাইড ডক্টর বোস। তুমি তাকে দুর্যোধন বলে আখ্যা দিয়েছিলে। সে তো সত্যিই দুর্যোধন, তোমার শত্রু, তবেই তো আমার মিত্র পার্থ। শ্বাসকষ্ট হতে থাকে পার্থর। সে প্রতিবাদ করতে চেয়েও পারে না। তার মাথায় সবকিছু তালগোল পাকিয়ে যায়। উঠে দাঁড়াতে গিয়েও মনে হয় মাধ্যাকর্ষণ শক্তি বুঝি তার শরীরের উপর ভীষণ প্রভাব ফেলছে। কোনোভাবেই সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না পার্থ। চেয়ারের উপর ধপ করে বসে পড়ে। হা হা করে হেসে ওঠে সুবর্ণ। আজ সুবর্ণর পায়ের কাছে পড়ে রয়েছে সম্পূর্ণ পরাজিত পার্থ। জ্ঞানহীন পার্থকে সুবর্ণ বলে, তাহলে পার্থ শেষ পর্যন্ত কর্ণের কাছে হার স্বীকার করলে। তাহলে তোমার জীবন যে আমার ইশারায় চালিত,
আমার অঙ্গুলি নির্দেশে তোমার জীবন আমি চালনা করেছি, আর এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। শেষ অবধি তুমি এটা বুঝলে না যে ওই তরলের নেশার গ্রাসে তুমি আজ সংজ্ঞাহীন। সেই তরল আমি নিজের জন্য নিয়েছিলাম বটে, কিন্তু তার একটা ফোঁটাও কিন্তু আমার গলা দিয়ে নামেনি পার্থ। আর তুমি আমার পায়ের নিচে শুয়ে আছো। আয় রে পার্থ, এই তোমার পরিণতি? হ্যাঁ, আজ যে আমার রক্ষা কবচ আর কুণ্ডল আমার সাথেই রয়েছে, আমাকে কেউ হারাতে পারেনি আর পারবেও না। আর এসব আমি করতে পেরেছি আমার বুদ্ধির জন্য, আমার সাহসিকতার জন্য। এ কোনো ছল নয়, চালাকি নয় পার্থ, তোমার মতো। আর এর জন্য আমার পরিতৃপ্তি থাকলেও কোনো অহং নেই পার্থ, যেটা তোমার ছিল। একটু থেমে সুবর্ণ বলে ওঠে, यस्य नाहंकृत भाव बुद्धिर यस्य न लिप्यते अत्यापि स यमन लोकन्न हन्ति न निबद्धते। অর্থাৎ যার অহং কর্তৃত্ব ভাব নেই, যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি যুদ্ধে সকল প্রাণীকে হত্যা করলেও তাদের বধ করেন না বা আবদ্ধ হন না। আমি তোমায় হত্যা করেছি পার্থ, তোমার সত্তাকে হত্যা করেছি, কিন্তু তোমায় আমি বধ করব না। যদিও আমি মানি শত্রুর কখনো শেষ রাখতে নেই, কিন্তু তুমি আমার ছোট ভাই, আর সেই কারণে আমি তোমার প্রাণ কেড়ে নিলাম না। তুমি সুস্থ হলে ভয়ানক মনোকষ্ট পড়বে, তোমার সুন্দর পৃথিবী ধ্বংস করবে তুমি নিজেই। যদি নিজের মনোবল আবার ফিরিয়ে আনতে পারো পার্থ, তাহলে নিজেই তৈরি করে নিও নিজের পরিচয়। এবার যে আমার ফিরে যাওয়ার সময় হয়ে এলো। আজ আমার পরিতৃপ্তির দিন, আমার বিজয়ের দিন। কৃষ্ণাকে নিয়ে এক নতুন জীবন গড়ে তুলব। ওকে বুঝিয়ে বললে ও সবটা বুঝতে পারবে পার্থ। আর ফিরে যাওয়ার সময় কবচ কুণ্ডল ফিরিয়ে দিয়ে যাব ওই প্রকৃতির বুকে, কারণ এই কবচ কুণ্ডল সকলে ধারণ করতে পারবে না। পৃথিবীর বুকে আবার নতুন ভাবে হারিয়ে যাবে ওই কবচ। আবার হয়তো কোনো কর্ণ যেদিন জন্ম নেবে, আবার পুনরুদ্ধার হবে কর্ণের কবচ কুণ্ডল। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের গল্পে পার্থর চরিত্রে সৌম্যদীপ, সুবর্ণর চরিত্রে রমাকান্ত, সুমিতা দেবীর চরিত্রে তানিশা, ডাক্তারের চরিত্রে সৌরভ বাগ, কৃষ্ণার চরিত্রে অদ্রিজা, ডক্টর বোসের চরিত্রে শান্তনু দেব ঘোষ যথাক্রমে ভয়েস ওভার করেছে। আজকের গল্পের শব্দ সংযোজনে রয়েছে সৃজা এবং গল্পের আবহ পরিকল্পনায় আমি রমাকান্ত। আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণে রয়েছে পিক্সেলেট গ্রুপ থেকে সৌভিক। তাহলে আজকের মতো বিদায়। আর হ্যাঁ, আপনাদের গল্পগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু
নিকটবর্তী আত্মীয় পরিবার পরিজনের মধ্যে আমাদের গল্পগুলিকে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে গল্পের রিভিউ দিতে ভুলবেন না। গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে পরবর্তী গল্পের নোটিফিকেশন পেতে হলে অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আজকের মতো বিদায়। সবাই খুব ভালো করে পুজো কাটান। আসছি পুজোর পরে আরেকটি নতুন অ্যাডভেঞ্চার নিয়ে।